ইম্পর্টেন্ট, যদি কেউ টাইম মতো না জয়েন করে সেটা তার সমস্যা। আমি কি এখন শুরু করতে পারি? জি ম্যাম, অবশ্যই ম্যাম, শুরু করতে পারেন। থ্যাংক ইউ স্যার। জসিম সাহেব আছেন না, আর একজন ছিলেন ফারুক না কে একজন। জসিম সাহেব জয়েন করেছেন, ওকে। আসসালামু আলাইকুম। তাহলে আমি আজকের সেশন শুরু করার জন্য কথা বলতে পারি কি? জি ম্যাম, অবশ্যই শুরু করতে পারেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি জিনা ফিহানা, আমি জেএন কমিউনিকেশন এন্ড স্কিলস ডেভেলপমেন্ট সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক। পেশাগতভাবে আমি অ্যাকচুয়ালি একজন কর্পোরেট পেশাজীবী, একই সঙ্গে ট্রেনার। এছাড়াও আমি নিউজ প্রেজেন্টার, প্রোগ্রাম প্রেজেন্টার, ড্রামা আর্টিস্ট এবং এখন একটা বিজনেসের সাথে জড়িত। আজ ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 আরপিএল ব্যাচে আপনাদের সঙ্গে থাকতে পেরে সত্যি আনন্দিত। প্রথমে আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানাতে চাই। আপনাদের অনেকেরই এইসব ক্ষেত্রে অর্জিত দক্ষতা, অভিজ্ঞতা এবং ইংরেজি যোগাযোগের অনেক জ্ঞান রয়েছে। আরপিএল আই মিন রিকগনিশন অফ প্রায়র লার্নিং পদ্ধতির মাধ্যমে সেই দক্ষতা ও অভিজ্ঞতার আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে আপনারা এনএসডি সার্টিফিকেট অর্জনের অ্যাকচুয়ালি সুযোগ পাবেন। তো আপনারা প্রত্যেকেই যোগ্য, যার যার জায়গাটা থেকে। এখানে আপনাদেরকে নতুন করে শেখানোর মতো যোগ্যতাও আমাদের নেই, এবং আমরা বিশ্বাস করি আপনারা অনেকেই অনেক বেশি ভালো জানেন। তারপরেও প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে দক্ষ, অভিজ্ঞ। তারপরও আজকের এই সেশন শুধু পরীক্ষার প্রস্তুতির জন্য না, বরং আত্মবিশ্বাস বৃদ্ধি এবং যার যার কর্মক্ষেত্রে কার্যকর যোগাযোগ দক্ষতাকে উন্নত করার একটা সুযোগও বটে। আমি আপনাদের সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি আমরা সবাই একে অপরের অভিজ্ঞতা থেকে শিখব এবং একটি ফলপ্রসূ প্রাণবন্ত সেশন আমরা সবাই মিলে উপভোগ করব। আপনাদের সবার সফলতা, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আর আমরা মূল আলোচনা শুরু করার আগে আমি আপনাদের প্রত্যেকের সম্পর্কে একটু জানতে চাইবো। অনুগ্রহ করে যদি আপনারা এক একজন করে আপনার নাম, পেশা এবং কেন আপনি এনএসডি এর সনদ অর্জন করতে আগ্রহী সেই সম্পর্কে একটু বলেন। একই সঙ্গে আমি আপনাদেরকে আজকের মূল যিনি প্রশিক্ষক তাকে পরিচয় করে দিতে চাই। আমাদের আপনাদের সবার পরিচয় নেওয়ার আগে আমি তার সম্পর্কে একটু বলি। আমাদের সঙ্গে মূল প্রশিক্ষক হিসেবে আছেন জনাব আলামিন। তিনি এনএসডি এর আরপিএল প্রক্রিয়া, অ্যাসেসমেন্ট প্রস্তুতি এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষক বিষয়ে অভিজ্ঞ একজন প্রশিক্ষক। আপনাদের মধ্যে অনেকেই তাকে চিনেন। তিনি নিয়মিতভাবে বিভিন্ন ব্যাচে প্রশিক্ষণ প্রদান করে আসছেন এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। শুধু ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 নয়, তিনি বিভিন্ন আরো পেশাগত দক্ষতা ভিত্তিক যে প্রশিক্ষণ আছে সেগুলো পরিচালনার ক্ষেত্রেও অভিজ্ঞ। আজকের সেশনে তিনি আপনাদের আরপিএল এর মূল্যায়ন, প্রয়োজনীয় প্রস্তুতি এবং সফলভাবে যাতে এনএসডি এর সার্টিফিকেট রিসিভ করতে পারেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবেন। আমি বিশ্বাস করি তার অভিজ্ঞতা পরামর্শ আপনাদের জন্য অনেক উপকার হবে। তাহলে কিছু আর দেরি না করে আমি জনাব আলামিন সাহেবকে আজকের সেশন পরিচালনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। একই সঙ্গে আপনাদের সবাইকে একে একে আপনাদের পরিচয় প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। শুরুতেই আলামিন স্যার, আপনি আপনার পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমি মেইনলি ডিজিটাল মার্কেটিংয়ের একজন ট্রেনার। এর পাশাপাশি আমি টিভিএড সেক্টরে অনেক শিক্ষকদের অনুপ্রেরণা পেয়ে টিভিএড সেক্টরে অনেকগুলো অকুপেশনে কাজ করছি, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, কম্পিউটার অপারেশন। তাছাড়াও ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2-তে আমি কম্পিটেন্ট হয়েছি। আমি যতটুকু জানি বাংলাদেশের যে সর্বপ্রথম অ্যাসেসমেন্ট হয়েছিল ওই অ্যাসেসমেন্টে আমি কম্পিটেন্ট হয়েছিলাম, আলহামদুলিল্লাহ।
সো আজকের সংক্ষিপ্ত পরিচয় এতটুকুই যে আমি ইংরেজিতে খুব বেশি জানি এরকমও বিষয়টা নয়। তবে আপনারা সবাই জানেন বিষয়টা হচ্ছে এরকম। এখন আমি আপনাদেরকে শুধুমাত্র আজকের এই সেশনে একটু সহজ করার চেষ্টা করব। আসলে দেখা যায় যে আমাদের এই অ্যাসেসমেন্টে কিভাবে আমাদের অ্যাসেসমেন্টটা চলবে, হ্যাঁ, কনটেক্সটটা কী, হ্যাঁ, এটা একটু বোঝানোর জন্যই আপনাদেরকে এখানে আনা। আপনারা অবশ্যই ভালো জানেন, ভালো বুঝেন। আশা করি যতটুকু আপনাদের চাহিদা ততটুকু আমি দিতে পারবো। সো আজকের আমরা এই সেশনে আমরা যেহেতু আমাদের দুইটা পার্ট অ্যাসেসমেন্টের, তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে রিটেন, একটা হচ্ছে ডেমনস্ট্রেশন, আরেকটা হচ্ছে ওরাল। সো আমরা আজকে কমপ্লিট করব রিটেন এবং ওরাল পার্টটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। সো সেক্ষেত্রে আগামীকালকে আমরা শুধুমাত্র ডেমনস্ট্রেশন আমরা কিভাবে ভালো করতে পারি সেটার উপর আপনাদেরকে সাজেশন এবং আপনারা কয়টা জব আসবে, আপনাদেরকে কিভাবে পারফর্ম করলে আপনারা কম্পিটেন্ট হতে পারবেন, এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে। সো এই পর্যায়ে ম্যাম যেহেতু রিকোয়েস্ট করেছিল আপনাদের কাছে, আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে আপনাদের পরিচয়টা, কোথায় আছেন এবং কেন এই এনএসডি এর এই কোর্সটা করতে যাচ্ছেন ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2-তে, এটা একটু আপনারা জানাবেন প্লিজ। একটু যে যার মতো করে একটু আমাদেরকে বলবেন নিজের পরিচয়টা দিয়ে প্লিজ। ওয়ান্স অ্যাগেন আমি আলম স্যারের সঙ্গে একটু যুক্ত হয়ে আপনাদেরকে বলতে চাই, actually we would like to appreciate each of you. Many of you already have practical English skills and workplace experience, we know very well. So the RPL, I mean RPL means recognition of prior learning process. আপনারা যদি এটা মনে করে থাকেন যে আমরা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে শুধুমাত্র সার্টিফিকেটের জন্যই করা, সেই কারণেই কিন্তু আজকে আমরা সবাই মিলিত হয়েছি। আমরা আমরা নিজেরাও আপনাদের কাছ থেকে শিখবো। As your trainer, actually our role is not only guide you for the assessment, but also to help you feel confident and prepared. আশা করি this session will be simple, interactive and focused on practical workplace communications only. সেই কারণে সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের এক একজন করে আপনাদের সম্পর্কে একটু বলুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম নুহার, আমি কক্সবাজার থেকে এবং বেসিক্যালি আমি হচ্ছে এনএসজি এর ট্রেনার এন্ড অ্যাসেসর লেভেল 4 কমপ্লিট করেছি। আর আমি মূলত হচ্ছে অ্যাসেসর হচ্ছে বিউটিফিকেশনের। আর এর বাইরে আমি হচ্ছে যে আমার একটা বিজনেস আছে এখানে, ছোটখাটো বিউটিফিকেশনের এক পার্লার আছে আমার এখানে। এছাড়াও আমি বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটের সাথে আরপিএল এর ব্যাচগুলো কন্ডাক্ট করি। এছাড়াও আমার আরো কিছু স্কিলের উপর আমি করেছি। বেসিক্যালি আমি মূলত হচ্ছে আপনার যতগুলো ইনফর্মাল সেক্টরে যতগুলো স্কিল আছে সেগুলো নিয়ে আমি হচ্ছে যে ইন্টারেস্টেড। তো ইংলিশ ফর ওয়ার্ক এটার জন্য আমি এই জন্যই ইন্টারেস্টেড, কারণ এই স্কিলটা করা থাকলে আমার জন্য আমার কাজের ক্ষেত্রে হোক বা আমার অন্যান্য দক্ষতার ক্ষেত্রেও এটা আমার জন্য কাজে লাগবে। সেজন্যই হচ্ছে যে আমার এটার জন্য ইন্টারেস্টটা বেশি আর কি। আর এরপরে বাকি যারা আছেন আপনারা আপনাদেরগুলো এক একটু বলেন, আমি এটুকুই বললাম আর কি। অনেক ধন্যবাদ নুহার ম্যাম আপনাকে। আপনার প্রোফাইলটা খুবই চমৎকার, ভালো লেগেছে আমার। অনেক কিছু করছেন। নেক্সট প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল, এনএসজির একজন সার্টিফাইড অ্যাসেসর। আমি মূলত কেয়ার গিভিং অকুপেশনের অ্যাসেসর ট্রেনার। আর এছাড়াও ইনফরমাল সেক্টর, কনস্ট্রাকশন সেক্টরের কিছু অকুপেশন রিসার্চ করা আছে। আমি বেসিক্যালি কেয়ার গিভিং নিয়ে কাজ করি। আর ঢাকা মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কেয়ার গিভিং অকুপেশনাল, কেয়ার গিভিং ফর এল্ডারলি পারসন ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। আর পাশাপাশি হচ্ছে ইংলিশ ফর ওয়ার্কের যে ইনফরমাল সেক্টর আছে, তো আমি যদি ইনফরমাল সেক্টরে কাজ করি, তো সেখানে ইনফরমাল সেক্টরকে আমি পাশাপাশি ইংলিশ ফর ওয়ার্কের অ্যাসেসর হওয়া এবং ট্রেনার হওয়ার জন্য মূলত ডিসিপ্লিনে পড়া। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আপনার কাছ থেকে আমি রেগুলারলি শিখি। আর আমি মনে করি যে এখানে আমরা যারা জয়েন করেছি সবচাইতে পরিচিত মুখ হচ্ছেন আপনি। সো আপনার মাধ্যমে অনেক লার্নার আমরা এখানে আনতে পেরেছি। সো আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই ফুল জার্নির জন্য আপনাকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর আরেকজন প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আমি আসসালাম। সাদিয়া জামিন সাদি।
আমি মেইনলি আইবে থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এ অনার্স কমপ্লিট করেছি। তারপরে আমি আসলে সেন্ট জেকব স্কুলে টিচার হিসেবে আছি এবং আগামীতে আমি ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য চেষ্টা করছি। আমি আসলে এই আজকে ট্রেনিং সেশনটা এবং এক্সেল হওয়ার জন্য যে এক্সামটা দিতে চাচ্ছি এই কারণেই যে যেহেতু আমি আসলে আমার স্কুল লেভেল বাচ্চাদের সাথে ইন্টারাকশনের একটা অভিজ্ঞতা আছে। আমি স্কুল লেভেলে কাজ করে আসছি। তো এই ট্রেনিং সেশনটার মাধ্যমে আমি আসলে ওয়ার্ক লেভেল কমিউনিকেশনটাকে আরো এনহ্যান্স করতে চাই এবং এটাকে আমার পরবর্তীতে আমার কাজের জায়গাগুলোতে এই এক্সিলেন্সটাকে কাজে লাগাতে চাই বলেই এই ট্রেনিংটা নেওয়া। চমৎকার ম্যাম। ইনশাআল্লাহ আশা করি আপনি আরো অনেক ইমপ্রুভ করতে পারবেন। এরপর আরেকজন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আহ, ধন্যবাদ সবাইকে, ম্যাম, স্যার এবং আমার সাথে যারা আছেন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন ঝিনাইদহ থেকে বলছি। আমি একটু পড়াই আর কি, স্পোকেন ইংলিশটা শেখাই, এর সাথে যুক্ত আছি। এটার জন্য আসলে আমি আরপিএলটা দিতে চাচ্ছি। থ্যাংক ইউ। চমৎকার স্যার। এনএসডিএ তে কি পূর্বে কোথাও কাজ করার সুযোগ হয়েছে স্যার? না, কাজ করার সুযোগ হয়নি, কিন্তু এখন কাজ করছি গত মাসে শেল্টার সমাজ কল্যাণ সংস্থা, এটা ঝিনাইদহে। ঝিনাইদহ জেলার মধ্যে ওরাই শুধু ইংলিশ ফর ওয়ার্কের কোর্সটা লঞ্চ করেছে। সো আমাকে ওনারা যোগ্য মনে করেছেন। সো আলহামদুলিল্লাহ, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। ইনশাআল্লাহ আশা করি আপনিও খুব ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। You all are outstanding persons. So I'll be able to learn a lot of things from you. Thank you. আসসালামু আলাইকুম। আমি সবাইকে আরেকটু বিনীত অনুরোধ করছি, আমরা ইন্ট্রোডিউসিং পর্বটা একটু কুইকলি শেষ করব। সবাই তো আমরা আসলে মূল কাজটাই করব, সে কারণে যাতে তাড়াতাড়ি একটু বলি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আপনাদের সবাইকে আর একটু বলছি, আমার সঙ্গে আমাদের জেন কমিউনিকেশনের একজন অ্যাডভাইজারও সঙ্গে আছেন, নজরুল ইসলাম শিকদার স্যার। আমি তাকেও বলবো তার একটু বলতে। প্লিজ একটু সবাই একটু কুইকলি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আরাফাত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে মাস্টার্স অধ্যয়নরত আছি। একাডেমিক জীবনের বাইরে বাস্তব প্রায়োগিক জীবনে ইংরেজি বিষয়ে যে একটা দক্ষতা প্রয়োজন, সেই বিষয়টা উপলব্ধি করেই আমি এই কোর্সের সাথে আমাকে সংযুক্ত করার চেষ্টা করছি। চমৎকার স্যার, অনেক চমৎকার। এরপর আরেকজন প্লিজ। আব্বাস সিদ্দিকী সাহেব, আপনি বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বর্তমানে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আর পাশাপাশি ইংলিশ ফর ওয়ার্ক সম্পর্কে জানার ইচ্ছা ছিল। আমার বোনেই আমাকে রেকমেন্ড করে যে এটা করা উচিত বা করে রাখলে অনেক কিছু শিখতে পারবি। সেই কারণে আসলে করা, এবং আরো জানার ইচ্ছা আছে, সেই কারণে ভর্তি হওয়া। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এরপর যে আশরাফ সাহেব, আপনাকে রিকোয়েস্ট করছি, মিস্টার আশরাফ। মিস্টার আশরাফ, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে এখন? জি জি। আচ্ছা, ধন্যবাদ। আমি আশরাফ সিদ্দিকী, আমি কক্সবাজার থেকে বলছি। আমি 5 বছর humanitarian organization ছিলাম as a admin and logistic officer. So now I'm available for having any course or something, whatever will be good for my career next one. But now I found this offer from my sister, so I decided to have a course or having an interaction with nice people who are already working with, like work for English for work. So I decided to do this. Thank you for all. Thank you so much. We already told earlier that many of you already have practical English skills.
থ্যাংক ইউ সো মাচ। এই পর্যায়ে আমি শাহানের আপুকে রিকোয়েস্ট করছি তার সম্পর্কে কিছু বলতে। আমরা দ্রুত শেষ করবো another 10 minutes এর মধ্যে এই পরিচয় পর্বটা, প্লিজ। শাহানের আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? ঠিক আছে, এই পর্যায়ে আমি ফয়সাল আহমেদ আপনাকে। আসসালামু আলাইকুম আপু। আমি শাহানারা আক্তার। আমি এনএসডি সার্টিফাইড ট্রেনার অ্যাসেসর। আর এছাড়া আমি কেয়ার গিভিং সেক্টরে আছি, ইনফর্মাল সেক্টরে। তাছাড়া হচ্ছে আমি হসপিটালিটি ম্যানেজমেন্টও কিছু কোর্স করা আছে। আর এর বাইরে হচ্ছে আমার একটা ট্রেনিং সেন্টার আছে, তো ওখানে আমি হচ্ছে কেয়ার গিভিং, হাউসকিপিং ওগুলো করাচ্ছি। তার সাথে সাথে যেহেতু ইংলিশ ফর ওয়ার্ক, এটা আমার সেন্টারও ক্লাস শুরু হবে সামনের মাস থেকে। তো সেজন্য হচ্ছে নাজমুল স্যার বললো আর কি যে ম্যাডাম এটা করে রাখেন ভালো হবে, কারণ আপনার সেন্টারে যেহেতু চালু করবেন তা আপনি করতে পারেন। তো সেজন্য হচ্ছে করা, এবং আমার নিজের শেখার জন্য করা। থ্যাংক ইউ সো মাচ নাজমুল ভাই। আর তার সাথে অবশ্যই ম্যাডাম আপনাদের সবাইকেও। থ্যাংক ইউ শাহানের আপু। নেক্সট কে বাকি আছেন কাইন্ডলি বলুন। আসসালামু আলাইকুম, আমি সাগর শীল বলছি। আমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। বর্তমানে আইসিটি ডিভিশন ডেটা অ্যানালিস্ট হিসেবে আছি। আর পাশাপাশি আইবিএ থেকে আইবিএ থেকে হচ্ছে এমবিএ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। নেক্সট ফয়সাল, আপনি আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি ফয়সাল আহমেদ। ঠিক আছে, জি, আমি সাউন্ড হচ্ছে অনেক। আইটি সেক্টরে কাজ করতেছি। প্লিজ কন্টিনিউ করেন ফয়সাল। জি, আমাকে শোনা যাচ্ছে? জি, কিন্তু অনেক সাউন্ড হচ্ছে। জি, একটু মাইক্রোফোনটা একটু বসে দিচ্ছিলাম। আমি ডিজিটাল মার্কেটিং, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট, এখন বর্তমানে এআই অটোমেশন নিয়ে কাজ করতেছি। তো আপনাদের সাথে ফুল টাইম থাকার ইচ্ছা আছে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আর কি কেউ বাকি আছেন ইন্ট্রো দিতে, প্লিজ? আমাদের সঙ্গে নজরুল ইসলাম শিকদার স্যার কে আছেন? আর কি কেউ আছেন যিনি বলেননি এখনো? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, সালাম স্যার, শুনতে পাচ্ছেন? আপনাকে? জি। আমি মইনুল আরিফিন। আমি হচ্ছে বিবিসি মিডিয়া অ্যাকশনে জব করতাম। রিসেন্টলি হচ্ছে আমি জব করছি না। রিসেন্টলি আমি প্রফেশন সুইচ করেছি। আমি শেফ হিসেবে কাজ করছি। আর আমি এই আরপিএলটা করতে যাচ্ছি, কারণ এই কোর্সটা করলে আমার মনে হয়েছে আমি আরো মানে ফিউচারে ভালো জব সিক করতে পারবো, এন্ড আমার প্রফেশনাল লাইফে ওইটা কাজে আসবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আর কি কেউ আছেন এখানে প্লিজ যারা বলেননি? আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া। আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ইকোনমিক্স অনার্স করছি। এন্ড প্র্যাকটিক্যাল লাইফে আমাদের সবারই ইংলিশে স্পোকেনের জন্য হচ্ছে একটা কোর্স করা দরকার। সো আমি বেনিফিট পেয়েছি এখান থেকে, অনেক কিছু শেখার, অনেক কিছু জানার। তার জন্য আমি এখানে জয়েন করেছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আর কেউ? আপনাদের সকলের সফলতা, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমি আবারও আমাদের আজকে যিনি মূল প্রশিক্ষক আলামিন স্যার, আপনাকে এই প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে শুরু করার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। সবার পরিচয় শুনে আমার খুবই ভালো লেগেছে। তো এই
শুরুতে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে একটি ভালো কাজ, একটি ভালো শিক্ষা অর্জন করার জন্য আমাদের সুযোগ এবং তৌফিক দান করেছেন। আর আপনাদেরকে বলে রাখি যে আজকে কিন্তু আমাদের শ্রদ্ধেয় যে ম্যাম রয়েছে, জিনাত ম্যাম, ওনার কিন্তু আজকে জন্মদিন। হ্যাঁ, সো আজকে চাইলে ম্যাম ওনার এই চমৎকার দিনটাকে উনি তার ফ্যামিলির সাথে এনজয় করতে পারতো। তো সেই জায়গা থেকে আপনাদেরকে অনেক ভালোবাসে, তার মন মানসিকতা দেখে বোঝা যাচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে এবং দেশের যুবকদেরকে দক্ষতা অর্জন করার ক্ষেত্রে তার অনেক চাহিদা, অনেক ইচ্ছা রয়েছে, মানুষকে দেওয়ার অনেক বড় একটা ক্ষুধা রয়েছে যেটা বলা যায়। উনি অনেক ভালো মানুষ। তো ম্যামকে ক্লাসের শুরুতেই আজকের আমাদের সকলের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ম্যাম, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনার সুন্দর ওয়ার্ডের জন্য থ্যাংক ইউ। ক্লাস শুরু করুন কাইন্ডলি। থ্যাঙ্কস আ লট সবাই। আমরা নিশ্চয়ই সকলে জানি যে আমাদের এই ইংলিশ ফর ওয়ার্ক এটা একটা লেভেল 2 এর সিএস, অর্থাৎ আমরা অনেকেই জানি যে লেভেল 1, 2, 3, 4, 5, 6 এইভাবে বর্তমানে আমাদের BNQF এ 10টি পর্যন্ত লেভেল থাকার কথা, বাট বর্তমানে 6টি লেভেল বাংলাদেশে কার্যকর রয়েছে। তার মধ্যে আমরা বর্তমানে আজকে শিখছি 2 নাম্বার লেভেল। আমাদের লেভেলটা হবে লেভেল 2, অর্থাৎ এখানে আমি একটু সহজে বাংলায় বলে দিচ্ছি আপনাদেরকে। লেভেল 1 মানে হচ্ছে একজন বসের আন্ডারে কাজ করবে, সুপারভিশনে কাজ করবে। লেভেল 2 মানে হচ্ছে একাধিক বসদের সুপারভিশনে কাজ করবে। লেভেল 3 মানে হচ্ছে একটু কাজের ক্ষেত্রে স্বাধীনতা পাবে। লেভেল 4 হচ্ছে যে একটা হাইলি স্কিল ওয়ার্কার। আর লেভেল 5 তো হচ্ছে সুপারভাইজার। আর লেভেল 6 মানে হচ্ছে একটা ডিপ্লোমা অর্জনকারী শিক্ষার্থী, যতটুকু যোগ্যতা থাকে ততটুকু যোগ্যতা। অর্থাৎ আমরা এখানে ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2টা অর্জন করলে আমাদের আরও অনেকগুলো লেভেল অর্জন করতে হতে পারে। সেক্ষেত্রে NSDA যখন এই লেভেলগুলো আপনাদের জন্য উন্মুক্ত করে দিবে, তখন আশা করি আপনারা লেভেল 3, 4, 5, 6 এভাবে এইগুলো অর্জন করবেন আপনারা। সো আমি মনে করি যে একটা কাজের ক্ষেত্রে বা আমাদের দৈনন্দিন জীবনকে লিড করতে হলে আমাদের যতটুকু ইংরেজি জানা দরকার ততটুকু আমাদের এই সিএসের ভিতরে ইনক্লুড করা হয়েছে। সো আপনারা নিশ্চয়ই জানেন, যেহেতু আমরা এটা RPL ব্যাচে করছি, কিন্তু এছাড়াও সিএসের মধ্যে বলা হয়েছে যদি আমরা RPL-এ না করতাম তাহলে আমাদেরকে 360 ঘন্টা এটার জন্য প্রিপারেশন নিতে হইতো। এছাড়াও এখানে আমাদের ফ্রন্ট পেজে দেখতে পাচ্ছি যে এটা আমাদের 42তম যে মিটিং হয়েছিল, ওই মিটিংয়ে 2025 সালের 28শে এপ্রিল আমাদের এই ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 এটার অনুমোদন হয়েছিল। সো একটু মনে রাখার চেষ্টা করবেন আমরা কোন সেক্টরে বর্তমানে আছি। এটা হচ্ছে ইনফর্মাল সেক্টর। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড স্লাইডে একটু দেখি। আমাদের এটা এখানে কোডটা দেওয়া রয়েছে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের কোডটা দেওয়া রয়েছে, আমাদের লেভেলটা দেওয়া রয়েছে, কোর্সের ডিউরেশনটা বলা হয়েছে, এবং আমাদের এটা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অ্যাথরিটির আন্ডারে আমরা করব। এটার অ্যাপ্রুভালটা কবে পেয়েছি এটা একটু জাস্ট সামারিটা একটু দেওয়া হয়েছে। সো আজকের এই সেশনে আমরা টোটালি 8টা ইউনিট বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। সো মনে রাখবেন আমাদের প্রত্যেকটা সিএসের ভিতরে 9টা কম্পোনেন্ট রয়েছে এবং সিএসের ইউনিটগুলোকে আবার 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। সো আমি এই ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2তে একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। এখানে আমরা শুধু দেখতে পাচ্ছি যে জেনেরিক এবং আমরা দেখতে পাচ্ছি যে অকুপেশন স্পেসিফিক ইউনিট, এই 2টা জায়গা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেক্টরটা আমরা পাচ্ছি না। সো জেনেরিকে আমরা শিখব যে 1 নম্বর মডিউলে আমরা শিখব অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ প্রসিডিউরস ইন দ্য ওয়ার্ক প্লেস, অর্থাৎ আমাদের কাজের ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের ওয়ার্ক প্লেসটাকে নিরাপদ রাখতে পারি এইটা আমরা শিখব। 2 নম্বর মডিউলে আমরা শেখার চেষ্টা করব ক্যারি আউট ওয়ার্ক প্লেস ইন্টারেকশন, অর্থাৎ আমরা ওয়ার্ক প্লেসে অর্থাৎ অফিসে আমাদের কলিগদের সাথে, আমাদের যারা নিম্ন পদে কাজ করে বা আমাদের যারা বস রয়েছে, আমাদের স্যার ম্যামরা যারা রয়েছে, তাদের সাথে আমাদেরকে ইংরেজিতে কমিউনিকেট করতে হয়। এই বিষয়টা আমরা এখান থেকে একটু জানার চেষ্টা করব। 3 নম্বর মডিউলে বা ইউনিটে আমরা শেখার চেষ্টা করব ওয়ার্ক ইন এ টিম এনভায়রনমেন্ট, অর্থাৎ দলগতভাবে একটা গ্রুপ ওয়ার্ক আমরা কিভাবে করতে পারি। একজন একজনের কাছ থেকে সাহায্য নিতে হয়, একজন একজনকে রিকোয়েস্ট করতে হয়, এই রিকোয়েস্টটাকে রেসপন্ড করতে হয়। সো এই ক্ষেত্রে আমরা কোন কোন ফ্রেজ এবং কোন কোন শব্দগুলোকে আমরা ব্যবহার করতে পারি এটা আমরা এখানে শিখবো ইনশাল্লাহ। তো জেনারিক এটা শেষ হয়ে গিয়েছে। এবার অকুপেশন স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি, এই যে নিচে যে 1, 2, 3-এর পর 4, 5, 6, 7, 8 এই যে ইউনিটগুলো আছে, এই ইউনিটগুলো খুবই গুরুত্বপূর্ণ।
এখান থেকে আপনাদেরকে ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করতে হবে এবং সাধারণত এখান থেকে ওরাল কোশ্চেনগুলো করা হয়। আর উপরে যে 3টা ইউনিট দেখতে পাচ্ছেন ওখান থেকেও আমাদের এমসিকিউ বা আমাদের রিটেনে কোশ্চেন আসে। সো আপনাদের এটা ভাবা যাবে না যে আমার উপরের 3টা না পড়লেও হয়তো বা চলে। একটা বিষয় বলি আপনাদেরকে, যে মনে করেন আপনি ইংলিশে অনেক বছর ট্রেন করাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার হয়তো বা এই যে নিচের যে 4, 5, 6, 7, 8 এই ইউনিট অফ কম্পিটেন্সিগুলো আপনার খুব চমৎকার করে আয়ত্ত করা আছে, কিন্তু এই যে ইউনিট 1, 2, 3 এই যে এখানে যে 3টা রয়েছে এটার ভিতরে কিছু ইনফরমেশন রয়েছে, যে ইনফরমেশনগুলো আপনি প্রপারলি না জানলে আপনার কিন্তু এমসিকিউ অথবা রিটেনে আপনি খারাপ করতে পারেন। সো কম্পিটেন্ট হওয়ার ক্ষেত্রে রিটেনে যদি আপনি খুব দ্রুত ভালো নাম্বার অ্যাচিভ করতে পারেন, আপনি খুব ভালোভাবে আপনি কম্পিটেন্ট হবেন। যেহেতু আমাদের এখানে অ্যাসেসররা রয়েছে, অনেক অ্যাসেসর মহোদয়রা রয়েছেন, সো ওনারা যেই স্টুডেন্টরা সাধারণত রিটেনে ভালো করে তাকে একটু ভালোভাবেই মাথায় নেয় বা তার প্রতি একটু ভালো চিন্তা সবসময়ই কাজ করে। সো চলেন আমরা একটু এই যে লেভেল 2 এর ডিসক্রিপশনটা আমরা একটু বলার চেষ্টা করেছি এখানে। আপনাদেরকে অলরেডি আমি বলে দিয়েছি লেভেল 2 এর কাজ কি, তাছাড়া এখানে দেখা যে রয়েছে, আমরা এই স্লাইডটা আপনাদেরকে শেয়ার করে দিব, এটা একটু দেখার চেষ্টা করবেন। এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য। আচ্ছা, এবার আমরা শিখব জেনেরিক ইউনিট অফ কম্পিটেন্সি। এখানে আমাদের 3টা ইউনিট রয়েছে, যেটা আমি একটু আগেও বলেছি। এক্ষেত্রে আমরা যা যা শিখবো একটু দেখেন, এদিকে দেখা যাচ্ছে যে আইডেন্টিফাই অস পলিসিস অ্যান্ড প্রসিডিউরস, অর্থাৎ এই যে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, অর্থাৎ আমাদের অকুপেশনটাকে বা আমাদের রুমটাকে, আমাদের ওয়ার্কের পরিবেশটাকে যে চমৎকার করে রাখবো, এটা রাখার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন পলিসি জানতে হবে। যেমন ধরেন এই যে আমরা অফিসে কাজ করি, কম্পিউটারকে আমাদেরকে সেট আপ করতে হলে যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা হচ্ছে আমাদের মনিটরটা যেন অবশ্যই আমার চোখের একদম যে বরাবর আছে এই বরাবর পর্যন্ত যেন উঁচু করা হয়, এবং আমার কিবোর্ডটা যেন অবশ্যই আমার এই কনুইয়ের শেষ পর্যন্ত এই বরাবর থাকে, অর্থাৎ এরকম কিছু রুলস গাইডেন্স আছে। সো এই গাইডেন্সগুলো আমরা এখান থেকে আইডেন্টিফাই করা শিখবো এবং এই প্রসিডিউরসগুলো শিখবো। তারপর আমরা কিভাবে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ এটাকে ফলো করব এটা শিখবো। আমরা কিভাবে, আমাদের অফিসে কোনো সমস্যা হতেই পারে, একটা পটেনশিয়াল হ্যাজার্ড হতেই পারে, সো এই হ্যাজার্ডটাকে আমরা কিভাবে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে রিপোর্ট করব, এই বিষয়টা আমরা এখানে শিখবো। এবং আমরা কেউ যদি আমাদের কাছে কোনো রিপোর্ট করে বা কোনো কিছু বলে, তাহলে আমরা কীভাবে রেসপন্ড করব ইমার্জেন্সি মেথডে, ইমার্জেন্সি সময়ে, আমরা এই বিষয়গুলো এখানে শিখবো। মেনটেন পার্সোনাল ওয়েলবিং, আমরা এই বিষয়গুলো শিখবো। এবং 2 নম্বরে আমরা শিখবো ইন্টারপ্রেট ওয়ার্কপ্লেস কমিউনিকেশন অ্যান্ড কমিউনিকেশনটা শিখবো। দেন তারপর আমরা শিখবো ইন্টারপ্রেট ওয়ার্কপ্লেস ডকুমেন্টস। তারপর দেখেন পার্টিসিপেট ইন মিটিংস অ্যান্ড ডিসকাশন, এই যে যেমন আজকে আমরা মিটিংয়ে জয়েন করেছি, এই বিষয়গুলো আমরা শিখবো। হ্যাঁ, পার্টিসিপেট প্রফেশনাল ইথিক্স সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো তারপর দেখেন ওয়ার্ক ইন এ টিম এনভায়রনমেন্ট, এই ক্ষেত্রেও আমরা যে একটা দলগতভাবে আমরা কিভাবে কাজ করতে পারি, আমার রোলটা কি, আরেকজনের রোলটা কি, হ্যাঁ, কোন স্কোপে কাজ করতে পারি, এই বিষয়গুলো শিখবো। এবং ইন্ডিভিজুয়াল রোল এবং রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিয়ে আমরা এই পার্টটাতে শিখবো। সো চলেন আমরা একটু সামনে যাই আর একটু দেখি যে তারপর অকুপেশন স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সিতে আমরা শিখবো যে পারফর্ম বেসিক কমিউনিকেশন। এই ইউনিটে আমরা শিখবো যে বেসিকলি আমরা কিভাবে আমরা কমিউনিকেট করতে পারি, অর্থাৎ সেলফ ইন্ট্রোডাকশন দিতে পারি, এই বিষয়গুলো আমরা শিখবো। 2 নম্বর ইউনিটে শিখবো আমরা ডিসক্রাইব পিপল, অর্থাৎ কোনো লোকদেরকে বা আত্মীয় স্বজনকে বা কোনো একটা স্টুডেন্টকে বা কোনো একটা বসকে বা কাউকে আমাদেরকে ডিসক্রাইব করতে হয়, আরেকজনকে পরিচয় করাতে হয়, সেটা আমরা কিভাবে ইংরেজিতে করতে পারি, কোনো একটা জায়গাকে, কোনো একটা সময়কে আমরা কিভাবে পরিচয় করাতে পারি, বর্ণনা করতে পারি, এটা আমরা 2 নম্বর মডিউলে শিখবো। 3 নম্বরে আমরা শিখবো কমিউনিকেট ইন দ্য ওয়ার্কপ্লেস, অর্থাৎ অফিসে কিভাবে আমরা ইংরেজিতে কথা বলবো, এই বিষয়টা আমরা এখানে শিখবো। এবং 4 নম্বর ইউনিটে আমরা শিখবো যে আন্ডারস্ট্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলবিং, অর্থাৎ আমাদের লাইফস্টাইলের যে যাবতীয় বিষয়গুলো আছে এই পার্টে আমরা এটা বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর 5 নম্বর ইউনিট অফ কম্পিটেন্সিতে আমরা শিখবো যে আইডেন্টিফাই চ্যালেঞ্জেস ইন ডেইলি লাইফ, আমাদের প্রত্যেকটা দিনে প্রতিদিন নতুন করে আমরা নতুন ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করি, এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার ক্ষেত্রে ইংরেজিকে সাথে নিয়ে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি সেটা আমরা এখানে শিখবো। সো চলেন যে পারফর্ম বেসিক কমিউনিকেশন, এইটাতে আমাদের 4টা এলিমেন্ট রয়েছে, অর্থাৎ ইন্টারপ্রেট ইংলিশ ফর ওয়ার্ক, অর্থাৎ যে 4টি মূল ভাষার দক্ষতা বর্ণনা করা। এক্ষেত্রে আমরা যে আমাদের ভাষার যে 4টা স্কিল রয়েছে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই সম্পর্কে আপনার দক্ষতা থাকতে হবে, এটা বলা হয়েছে। 2 নম্বর এলিমেন্টে আপনাকে বলা হয়েছে গ্রিট অ্যান্ড ইন্ট্রোডিউস সেলফ অ্যান্ড আদার্স, অর্থাৎ এই যে আমরা নিজেদেরকে পরিচয় দিই, নিজেকে পরিচয় করা এবং অন্যজনকে পরিচয় করাই, সেটা আমরা কিভাবে করতে পারি এটা আমরা শিখব। এবং
3 নাম্বার এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি আস্ক অ্যান্ড কোশ্চেন, আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, অর্থাৎ কীভাবে আমরা প্রশ্ন করতে পারি এবং কীভাবে উত্তর দিতে পারি এই বিষয়গুলো আমরা এখানে শিখব। 4 নম্বর এলিমেন্টসে আমরা শিখব যে কীভাবে রিকোয়েস্ট করতে হয় এবং কীভাবে রেসপন্স করতে হয়, অর্থাৎ সাড়া দিতে হয় এবং কীভাবে অনুরোধ করতে হয় এই বিষয়গুলো শিখব। সো ডান দিকে আমরা গ্রেটিংস, আমরা কীভাবে গ্রেটিংস দিতে হয় 2 নম্বর এলিমেন্টটা আমরা একটু শুরু করছি। গ্রেটিংসটা কীভাবে দিতে হয় এটা আমরা এখানে শিখব। গ্রেটিংসটা 2 প্রকার, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। এগুলো আমরা সিএসে একটু পরে আমি আপনাদেরকে সিএসটা কীভাবে পড়তে হয় এটা একটু দেখাবো। বিশেষ করে যারা নতুন রয়েছেন, এনএসডিএতে কখনো কাজ করেন নাই বা সিএস কীভাবে পড়তে হয় সেটাও জানেন নাই, তাদের জন্য এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আমরা গ্রেটিংসটা কীভাবে করতে পারি, আমরা প্রথমে হাই, হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ এভাবে আমরা শুরু করতে পারি। তারপর আমরা রিকোয়েস্ট করতে পারি, কুড ইউ প্লিজ, এরপর আমরা আমাদের যেই সম্বন্ধে রিকোয়েস্ট করতে চাই সেই শব্দটা আমরা এখানে জুড়ে দিতে পারি। এবং রেসপন্সের ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি যে অফকোর্স, শিওর, নো প্রবলেম, এই যে আমরা শব্দগুলো বলতে পারি, এরকম অনেকগুলো শব্দ আছে। তো এই শব্দগুলো সিএসের ভিতরে ইনক্লুড করা রয়েছে। সো আমরা একটু পরে এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব। সো প্রাইমারিলি একটু বুঝেন যে ফার ফ্রম বেসিক কমিউনিকেশনে এক্ষেত্রে আমাদেরকে 4টা এলিমেন্ট কমপ্লিট করতে হবে। অর্থাৎ এই পার্টে আমরা শিখব কীভাবে গ্রেটিংস দিতে হয়, কীভাবে রিকোয়েস্ট করতে হয়, কীভাবে রেসপন্স করতে হয়, কীভাবে কোশ্চেন করতে হয়। এই 4টা বিষয় আমরা খুব ভালো করে শিখব এবং যে বেসিক 4 ল্যাঙ্গুয়েজ স্কিল এই বিষয়টা নিয়ে আমরা একটু জানলাম। সো এরপর চলেন আমরা ডিসক্রাইব পিপল, প্লেস অ্যান্ড টাইম 2 নম্বর ইউনিটে আমরা এটা শিখব। দেখেন, ডিসক্রাইব সেলফ অর্থাৎ নিজেকে বর্ণনা করা শিখব, নিজের ফ্যামিলি মেম্বারদেরকে বর্ণনা করা শিখব এবং অন্যান্য যারা আছে তাদেরকে বর্ণনা করা শিখব। এখানে কিন্তু ছোট্ট করে দেওয়া রয়েছে, স্লাইডটা আপনাদেরকে শেয়ার করে দিব। 2 নম্বরে আমরা শিখব, দেখেন, ডিসক্রাইব ফ্যামিলি অর্থাৎ ফ্যামিলিয়ার অর ফেভারিট প্লেসেস, অর্থাৎ আমার পছন্দের যে পরিচিতি এবং পছন্দের যে স্থান রয়েছে এগুলো আমরা আলোচনা করা শিখব। আস্ক ফর অ্যান্ড গিভ ডিরেকশন, অর্থাৎ আমরা কোনো ডিরেকশন মানুষের কাছে জানতে চাই, ওইটা কীভাবে আমরা ইংরেজিতে জানতে পারি, ওই রিলেটেড কিছু শব্দ নিয়ে আজকে আমরা আলোচনা করব। টক অ্যাবাউট ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ বিভিন্ন তারিখ এবং সময় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে হয়, এগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তারপর 5 নম্বর এলিমেন্টস আমরা দেখতে পাচ্ছি ন্যারেটস ইভেন্টস, অর্থাৎ কি বিভিন্ন ঘটনা আমাদেরকে সিকোয়েন্স মেনটেন করে বলতে হয়, এগুলো আমরা বলা শিখব। হ্যাঁ, তারপর দেখেন এখানে ডান দিকে দেখা রয়েছে যে আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, কীভাবে আমরা প্রশ্ন করতে পারি এবং কীভাবে উত্তর দিতে পারি, এই বিষয়গুলো আমরা এই ইউনিটে শিখব। সো পরে আসবো, আমাদের ম্যামকেও আজকে খুব কষ্ট দিব, কীভাবে আমরা এই বিষয়গুলো আরও ডিটেইলে আলোচনা করতে পারি। ম্যামের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো, যেহেতু ম্যাম বাইরের কান্ট্রির সাথে কাজ করেছে, ম্যামের ফ্লুয়েন্সি রয়েছে ইংলিশের ক্ষেত্রে। সো আমরা একটু আগে বেসিক্যালি আলোচনা করে ফেলি। হ্যাঁ, সো 3 নম্বর ইউনিটে আমরা শিখবো যে কমিউনিকেট ইন দ্য ওয়ার্ক প্লেস। ওয়ার্ক প্লেসে আমরা কীভাবে আমাদের ওয়ার্কারদের সাথে কাজ করতে পারি, আমরা ওয়ার্ক প্লেসে কাজ করার ক্ষেত্রে টেলিফোনে মানুষের সাথে কনভারসেশন করি, সেটা আমরা শিখব। এবং ডিজিটাল কমিউনিকেশন, যেমন হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ করি, মেসেঞ্জারে মেসেজ করি, ইমেল পাঠাই, এবং ইমেল পাঠানোর ক্ষেত্রে কীভাবে আমরা খুব কম সময়ে, খুব কম কথায় খুব ভালো একটা আউটপুট বা ভালো একটা ইনফরমেশন আরেকজনের কাছে পৌঁছে দিতে পারি, সেই বিষয়গুলো আমরা এখানে শিখব। এবং নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারেক্ট অফিসিয়ালি আমরা কিভাবে পেশাদারিত্ব বজায় রেখে যোগাযোগ করতে পারি, এই বিষয়গুলো আমরা 3 নম্বর ইউনিটে শিখব। 4 নম্বর ইউনিটে আমরা শিখব যে আমরা খাবার নিয়ে আমাদেরকে কথা বলতে হইতে পারে, যে আমার কোনো একটা খাবার পছন্দ, কোনো একটা খাবার অপছন্দ, 2টা খাবারের মধ্যে কোনটা খাবারটা ভালো, এগুলো আমাদেরকে মাঝে মাঝে আলোচনা করতে হয়, এই বিষয়গুলো আমরা এখানে শিখব। তারপর দেখেন ডিসক্রাইব ফেস্টিভ্যালস, অর্থাৎ যেমন আজকেও কিন্তু ম্যামের একটা জন্মদিন রয়েছে, এটাও কিন্তু ওয়ান কাইন্ডস অফ ফেস্টিভ্যালস। আবার আমাদের 2টো ঈদ রয়েছে, এছাড়া অনেক ধরনের ফেস্টিভ্যালস আমাদের রয়েছে। এই ফেস্টিভ্যালের একটা ন্যারেট বা একটা ফেস্টিভ্যালকে আপনাদেরকে ডিসক্রাইব করতে বলবে ডেমনস্ট্রেশন পার্টে। তো এরপর দেখেন এখানে লেখা রয়েছে যে টক অ্যাবাউট আর্ট অ্যান্ড কালচার, অর্থাৎ আমাদের দেশের যে আর্ট অ্যান্ড কালচার রয়েছে, এই আর্ট অ্যান্ড কালচার নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে। সো আমি জানি নিশ্চয়ই আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন, তবে পারার ক্ষেত্রে আমরা অনেকেই রয়েছি যে বাংলাতেও আমরা একটা বিষয় নিয়ে অনেক কথা বলতে পারি না, সেক্ষেত্রে আমাদের হিউজ লেভেলের ইনফরমেশনের ঘাটতি থাকে আমাদের মাথায়। সো এইগুলো আপনারা আজকের যে এই সিএসটা পড়া দেখাবো, এই সিএসটা পড়লে আশা করা যায় আপনারা এখান থেকে রিচ করতে পারবেন। তারপর দেখেন আমরা এই 4 নম্বর ইউনিটে আমরা শিখব যে ডিসক্রাইব হেলথ অ্যান্ড হাইজেন, অর্থাৎ আমাদের স্বাস্থ্য এবং আমরা কিভাবে পরিচ্ছন্ন থাকতে পারি, এই বিষয়গুলো নিয়েও আমাদের এই 4 নম্বর ইউনিটে কথা হবে। 5 নম্বর ইউনিটে আমরা কথা বলবো আইডেন্টিফাই চ্যালেঞ্জেস ইন ডেইলি লাইফ, অর্থাৎ আমাদের ঘরে বা আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হয়, এই সমস্যাগুলোকে আরেকজনের কাছে বর্ণনা করতে জানতে হয়। হ্যাঁ,
তারপর দেখেন 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আস্ক ফর অ্যান্ড গিভ সাজেশন অ্যান্ড সলিউশন, অর্থাৎ আমরা কিভাবে সাজেশন দিতে পারি এবং কিভাবে আরেকজনকে বলে দুজনে মিলে একসাথে সলিউশন করতে পারি, এই বিষয়গুলো আমরা শিখবো। এখানে কিছু ডেমো অ্যান্সার দেওয়া রয়েছে, আমরা একটু ভালো করে দেখবো এরপর। হ্যাঁ, প্রিপেয়ার্ড ফর এ জব, অর্থাৎ আমরা কিভাবে চাকরির জন্য প্রস্তুত হতে পারি। চাকরির ক্ষেত্রে আমাদের ইন্টারভিউ বোর্ডে যে ইংরেজিতে কী প্রশ্নগুলো করে এবং আমাদের সিভিটার মধ্যে কী কী তথ্য ইনক্লুড করতে হবে, এই বিষয়গুলো আমরা শিখব। ক্যারি আউট এ প্রেজেন্টেশন, অর্থাৎ আমরা নিশ্চয়ই প্রেজেন্টেশন দিয়ে থাকি। প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে মডালিটিসগুলো কী কী, স্ট্রাকচারটা কী এবং কীভাবে আমরা শুরু করব, কীভাবে শেষ করব, এই বিষয়গুলো আপনাদেরকে এই 5 নাম্বার ইউনিটে শেখাবো। সো আমাদের অ্যাসেসমেন্টটা হবে সাধারণত রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল, কিন্তু এখানে আপনাদের সিএসের ভিতরে পোর্টফোলিও শব্দটা যুক্ত করে দেওয়া হয়েছে। যদিও পোর্টফোলিও আমাদের এই অ্যাসেসমেন্টে আসে নাই, কিন্তু আপনি চাইলে এই পোর্টফোলিও দেখাতে পারবেন। অর্থাৎ আপনি যদি পূর্বে অনেক বড় বড় বক্তব্যের জায়গায় বা স্পিচ দিয়ে থাকেন, বড় বড় জায়গায় আপনি ইংরেজি নিয়ে কাজ করে থাকেন, ওই ধরনের কোনো যদি ভিডিও থাকে, ওই ভিডিওগুলো আপনি টিচারকে, অ্যাসেসর মহোদয়কে দেখাতে পারবেন। আচ্ছা, তো এখানে ডিউরেশনটা দেখানো হয়েছে। এইবার আমি একটু কষ্ট করে চলে যাচ্ছি। ম্যাম আপনি একটু রেডি থাকবেন প্লিজ, আপনাকে কষ্ট দিলাম না বেশি একটা। আমরা একটু সিএসটা পড়া শিখবো আজকে, আমরা একটু সিএসটা পড়া শিখবো। যদি আমরা সিএসটা পড়তে পারি তাহলে আমাদের সিভিএলএম লাগবে না। আমি বারবার বলি, যদি আমরা সিএসটা ভালো করে পড়তে পারি আমাদের সিএস লাগবে না, আমাদের সিভিএলএমটা লাগবে না। এইবার সিএসটা একটু পড়তে জানতে হবে। হ্যাঁ, যারা অনেক নতুন টিচার রয়েছেন, আপনারা ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2-তে টিচার হিসেবে কাজ করছেন, দেখা যাচ্ছে যে আমিও যখন আমি টিচার ছিলাম তখন আমি সিএস পড়তে পারতাম না, কিন্তু যখন আমি সিভিটি অ্যান্ড এ অর্থাৎ কম্পিটিটিভ ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট লেভেল 4-এর ট্রেনিং নিয়েছি, তখন থেকে আমি সিএসটা ভালো করে পড়তে পারি। সো এই পড়তে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। সো চলেন আমরা একটু দেখি, আমরা এখানে যে 3টা এই যে এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে গিয়েছে। একটু চলেন আমরা প্রথম ইউনিটটাতে চলে যাই। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ যেটা বিষয় দেখেন, অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। এই দেখেন আমাদের এখানে ফুল ফর্মটা দিয়ে দেওয়া হয়েছে। সো আপনাকে চাইলে কিন্তু এই প্রশ্নটাও করে দিতে পারে যে অসের ফুল ফর্ম কি, এটা একটা প্রশ্ন চলে আসতে পারে। তারপর এইবার দেখেন এই যে এলিমেন্টগুলো নিয়ে একটু জানবো। আমরা একটা ইউনিট পড়ার ক্ষেত্রে আমরা সাধারণত এই পারফরমেন্স ক্রাইটেরিয়া এবং এই এলিমেন্ট অফ কম্পিটেন্সি, এই 2টা বিষয়কে খুব ভালো করে গুরুত্বের সাথে গ্রহণ করব। অর্থাৎ এই এলিমেন্টের ভিতরে এই পারফরমেন্স ক্রাইটেরিয়ার ক্ষেত্রে যেই অপশনগুলো বোল্ড এবং আন্ডারলাইন করা আছে, এই বোল্ড এবং আন্ডারলাইন করা অপশনগুলো পড়ব, এই বোল্ড এবং আন্ডারলাইন করা অপশনগুলো পড়ব। তাহলে দেখেন আমরা এই 1 নাম্বার ইউনিটে কয়টা জিনিস আমরা আন্ডারলাইন করা পেলাম, একটু আমরা কাউন্ট করব প্লিজ। এই যে 1, 2, এখানে দেখা যাচ্ছে 3, এখানে দেখা যাচ্ছে 4, 5, 6, 7, 8। তার মানে এই ইউনিটে আমরা যদি 8টা পয়েন্ট একটু ভালো করে পড়ি, তাহলে আমাদেরকে এইখান থেকে এই ইউনিট থেকে যদি কোনো একটা প্রশ্ন করে আমরা খুব চমৎকার করে অ্যান্সার করতে পারবো। সো এইবার চলেন যে অস পলিসি নিয়ে একটু জানতে হবে আমাদেরকে। হ্যাঁ, সেফ অপারেটিং প্রসিডিউরস নিয়ে একটু জানতে হবে, সেফটি সাইন্স অ্যান্ড সিম্বল নিয়ে জানতে হবে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নিয়ে জানতে হবে, হেজার্ড নিয়ে আমাদেরকে জানতে হবে, ইমার্জেন্সি প্রসিডিউরস নিয়ে আমাদের জানতে হবে, হ্যাঁ, কন্টিজেন্সি মেজার নিয়ে আমাদেরকে জানতে হবে। সো এইগুলো আবার এইখানে এই দেখেন রেঞ্জ অফ ভেরিয়েবল আছে, এই রেঞ্জ অফ ভেরিয়েবলে একটু ডিসক্রাইবলি বলে দেওয়া রয়েছে। অর্থাৎ দেখেন অস পলিসিগুলো কী কী, অস পলিসি হচ্ছে দেখেন এই যে এখানে 4টা পয়েন্ট বলা রয়েছে, এগুলো হচ্ছে অস পলিসি। এবার দেখেন এগুলো একটু পড়তে হবে আপনাদেরকে। সেফ অপারেটিং প্রসিডিউরস, অর্থাৎ অপারেটিং প্রসিডিউরসগুলো কী কী দেখেন, এই যে ওরিয়েন্টেশন টু ইমার্জেন্সি এক্সিট, অর্থাৎ আমাদের অফিসে আমরা যদি নিরাপদ থাকতে চাই আমাদের ইমার্জেন্সি এক্সিট ডোর দরকার হয়, ফায়ার এক্সটিংগুইশার দরকার হয়, হ্যাঁ, ইমার্জেন্সি প্রসিডিউরসের দরকার হয়, ফার্স্ট এইড বক্স থাকা দরকার, তারপরে আমাদের পিপিই থাকতে হয়। এইগুলো এখানে কয়েকটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলো পড়বেন, একদম সেম টু সেম এখান থেকে অ্যান্সার হিট হবে, প্রশ্ন হিট হবে। তারপরে দেখেন সেফটি সাইন্স অ্যান্ড সিম্বল, এখানে আমাদেরকে কয়েকটা সেফটি সাইন্স অ্যান্ড সিম্বল নিয়ে আমাদেরকে শেখানোর চেষ্টা করেছে। এই সেফটি সাইন্স অ্যান্ড সিম্বলগুলো একটু দেখবেন আপনারা, কয়টা সাইন্স অ্যান্ড সিম্বল রয়েছে এগুলো একটু পড়ে ফেলবেন। এরপর আপনাদেরকে বলতে পারে যে কয়েকটা পিপিইর নাম লেখো, বা পিপিই এর ফুল ফর্ম কি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এটা আমরা বলে দিব। কয়েকটা পিপিইর নাম যদি বলতে বলে আপনাকে, তাহলে আপনারা এই যে এখান থেকে গ্লাস, মাস্ক, গ্লোভস, হ্যাঁ, সেফটি বুকস, ফেস মাস্ক, এগুলো এই পয়েন্টগুলো উঠায় দিবেন।
এবার যদি বলে যে হেজার্ড কয় প্রকার, আপনারা বলে দিবেন যে হেজার্ড 6 প্রকার। হেজার্ড কি? হেজার্ড যদি বলে তাহলে আপনি বলবেন যে এ পোটেনশিয়াল হার্ম, এ সোর্স অফ পোটেনশিয়াল হার্ম বলে দিবেন, শেষ। হেজার্ড কয় প্রকার? কেমিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, সাইকোলজিক্যাল হ্যাজার্ড, তারপর দেখেন এখানে হচ্ছে মেকানিক্যাল হ্যাজার্ড বা ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, মেন্টাল হ্যাজার্ড, আর্গোনমিক হ্যাজার্ড। অর্থাৎ হ্যাজার্ড 6 প্রকার, এই 6 প্রকারের হ্যাজার্ডটা একটু আপনারা টুকে রাখবেন মাথায়। সো এখানে একটু বলে দেই, কেমিক্যাল হ্যাজার্ড মানে কি, ওই যে কেমিক্যালের সংস্পর্শনে বা সংস্পর্শে যে হ্যাজার্ডটা সংঘটিত হয়, পোটেনশিয়াল হার্মটা সংঘটিত হয়, এটা হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। আর বায়োলজিক্যাল হ্যাজার্ড মানে হচ্ছে কোনো জীবের দ্বারা আমরা আক্রান্ত হলে যে হ্যাজার্ডের শিকার হই, এটা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। অর্থাৎ একটা সাপে কামড় দিল, এটা হচ্ছে আমি যে সাপে কামড় দিবে কি দিবে না, এটার যে পটেনশিয়াল বা সম্ভাব্যতার যে হারটা রয়েছে, এই হারটাকে বলা হয় বায়োলজিক্যাল হ্যাজার্ড। হ্যাঁ, যেমন এই যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, করোনা আসছিল, এটাও কিন্তু বায়োলজিক্যাল হ্যাজার্ড। আর ফিজিক্যাল হ্যাজার্ড মানে হচ্ছে যে আমার উপর থেকে মাথায় ফ্যানটা পড়ে গেল, মাথাটা ফেটে গেল, এটা হচ্ছে একটা ফিজিক্যাল হ্যাজার্ড। তারপর দেখেন ইলেকট্রিক হ্যাজার্ড বা মেকানিক্যাল হ্যাজার্ড। তো ইলেকট্রিক হ্যাজার্ড মানে হচ্ছে যে কারেন্টের বা বৈদ্যুতিক যে শক খেলে আমরা যে আহত হই বা ক্ষতিগ্রস্ত হই, এটা হচ্ছে ইলেকট্রিক হ্যাজার্ড। আর মেন্টাল হ্যাজার্ড মানে হচ্ছে যে আমরা কাজের চাপে আমরা অস্বস্তি ফিল করি, আমাদের মাথায় খুব স্ট্রেস হয়, আমরা খুব চাপে থাকি, এগুলা। আর আর্গোনমিক হ্যাজার্ড হচ্ছে, ধরেন আমি কোনো ভুল পন্থায় কোনো একটা কাজ করতেছি, এই কাজটা করলে ইনস্ট্যান্টলি আমার কোনো ক্ষতি না হলেও আস্তে আস্তে যে ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতিটাকে বলা হয় আর্গোনমিক হ্যাজার্ড। যেমন ধরেন আমি কম লাইটের মধ্যে যদি কাজ করি, তাহলে আমার যে ক্ষতিটা হয়, এই ক্ষতিটা হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ড। যেমন ধরেন আমি একটা ভারী জিনিস, যেটা আমি ওজন করা আমার জন্য উচিত না, আমি ওটা বারবার ওজন করছি, এতে করে আমার মাজায় সমস্যা হতে পারে, এগুলো হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ড। আশা করি আপনারা এই 6টা হ্যাজার্ড। Ergonomics means making the workplace fit the worker. Actually, workplace-টাকে fit রাখতে হবে ওয়ার্কারদের জন্য, so that they can work safely and comfortably. That is mean ergonomics. Thank you. চমৎকার চমৎকার। এরপর দেখেন ইমার্জেন্সি প্রসিডিউরস রয়েছে, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে আগুন লাগলে, ভূমিকম্প হলে বা কোনো সমস্যা হলে, কোনো একটা অসুবিধা দেখলে, এই সমস্যাগুলোকে কীভাবে সমাধান করতে হয়, এই প্রসিডিউরসগুলোর কথা এখানে বলা হয়েছে। সো এই পয়েন্টগুলোই কিন্তু মাথায় রাখতে হবে। কন্টিজেন্সি মেজার, অর্থাৎ আমাদের সবাইকে, আমাদের অফিসে সমস্যা হবে, এই সমস্যাটাকে ইভাকুয়েশন করতে হবে, তারপর আইসোলেট করতে হবে, ডেমনস্ট্রেট করতে হবে। সো এই বিষয়গুলো আমাদেরকে রাখতে হবে মাথায়। এরপর দেখেন ফিট টু ওয়ার্ক রেকর্ডস, অর্থাৎ আমাদের প্রত্যেকের উচিত প্রতি বছর অন্তত পক্ষে একবার করে আমাদের মেডিকেল চেক আপ করা এবং ওই সার্টিফিকেটটা আমরা চেক দেখা। তো এরকম করে আমরা কিভাবে আমাদের নিজেদেরকে ফিট রাখতে পারি ওয়ার্ক প্লেসে, এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া হয়েছে, 3টা পয়েন্টের কথা বলা হয়েছে, এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবেন। সো এই পার্ট থেকে আমরা খুব বেশি কিছু জানতে পারি নাই, এখান থেকে আমরা যদি কয়েকটা একটু পড়বেন, যদি কোনো ধরনের প্রশ্ন করে আপনারা যেন অ্যান্সার করতে পারেন, এটা হচ্ছে বিষয়। এই ইউনিটটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনারা পড়বেন এখান থেকে, কারণ একটা কোশ্চেন হলেও আসতে পারে। সো পরের ইউনিটে আমরা চলে যাই। হ্যাঁ, আমি একটু দ্রুত কথা বলছি, কারণ আমাদের অনেক সময়ের দরকার এই সবগুলো যদি আজকে আমরা আলোচনা করতে চাই। তারপর দেখেন ক্যারি আউট ওয়ার্ক প্লেস ইন্টারাকশন, অর্থাৎ কীভাবে আমরা ওয়ার্ক প্লেসে একজন আরেকজনের সাথে কথা বলতে পারি। আমি বলেছিলাম কি, আমরা শুধুমাত্র এই বোল্ড এবং আন্ডারলাইন করা অপশনগুলো পড়বো। তাহলে আমি একটু বোল্ড করে ফেলি, 2টা অপশন, তারপর আমরা পাইলাম 3টা অপশন, তারপরে আমরা পাচ্ছি এই 3টা অপশন পেয়েছি। অর্থাৎ আমরা এই 3টা বোল্ড করা অপশন যদি পড়ি, আমাদের 80% পড়া কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ কার্টিয়ার্স ম্যানার, অর্থাৎ আমাদের কিছু ম্যানার রয়েছে। এখন কী কী ম্যানার রয়েছে সেটা আবার এই রেঞ্জ অফ ভেরিয়েবলে বর্ণনা করা রয়েছে। দেখেন কার্টিয়ার্স ম্যানারের মধ্যে কী কী অন্তর্ভুক্ত: ইফেক্টিভ কোশ্চেন, অ্যাক্টিভ লিসেন এবং স্পিকিং স্কিলস। অর্থাৎ এই যে আপনাকে যদি বলা হয় যে কয়েকটা কার্টিয়ার্স ম্যানারের নাম লিখো, তখন আপনারা এই পয়েন্টগুলো লিখে ফেলবেন। বা কোনো একটা সিনারিও দিয়ে বললো যে তার মধ্যে কোনটার ঘাটতি রয়েছে, সো এখান থেকে যে কোনো একটার ঘাটতি থাকতে পারে, সিনারিও বেজ অলরেডি এখন প্রশ্ন হচ্ছে। তারপর দেখেন পরের যে আন্ডারলাইন করা যেটা রয়েছে, ওয়ার্ক প্লেস প্রসিডিউরস অ্যান্ড ম্যাটার, অর্থাৎ ওয়ার্ক প্লেসের যে প্রসিডিউরসগুলো রয়েছে, এখানে কোনো আন্ডারলাইন করা আমি এই যে দেখেন ওয়ার্ক প্লেস প্রসিডিউরস ম্যাটার্স, অর্থাৎ আমাদের ওয়ার্ক প্লেসে কী করতে হয়, আমাদেরকে নোট খাতা ব্যবহার করতে হয়, আমাদেরকে এজেন্ডাগুলো লিখে রাখতে হয়, সিম্পল রিপোর্টস করতে হয়, জব শিট ব্যবহার করতে হয়, অপারেশনাল ম্যানুয়াল ইউজ করতে হয়। অর্থাৎ ধরেন আপনি একটা ফ্রিজ কিনলেন, এই ফ্রিজটা ধরেন হচ্ছে এইরকম, আপনার ফ্রিজটা ধরেন এই দিক থেকে টান দিয়ে খুলতে হয়, মনে করেন এই দিক থেকে টান দিয়ে খুলতে হয়। সো আপনি অপারেশন ম্যানুয়াল না পড়ে আপনি যদি এই দিক থেকে টানাটানি শুরু করেন, দেন আপনি কিন্তু খুলতে পারবেন না।
হ্যাঁ, সো সেক্ষেত্রে এই বিষয়গুলো, এই যে এখানে যে পয়েন্টগুলো কথা বলা হয়েছে, এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট সোর্সেস বলতে আমরা কি বুঝি? অ্যাপ্রোপ্রিয়েট সোর্সেস বলতে আমরা এই 3টা পয়েন্ট বুঝি, যেমন এইচআর ডিপার্টমেন্ট, ম্যানেজার এবং সুপারভাইজার। তাহলে এইখান থেকে আমরা খুব একটা বেশি কিছু শিখি নাই, আমরা শুধুমাত্র এটা শিখেছি যে ওয়ার্ক প্লেস প্রসিডিউরস ম্যাটার্সগুলো কী কী। এখান থেকে যদি 5টা ম্যাটার্সের লিখতে বলে লিখে ফেলবেন। আর কার্টিয়ার্স, ম্যানার্স তো অনেক আছে, এখানে শুধুমাত্র 3টা ম্যানার্সের কথা বলা হয়েছে, 3টা ম্যানার্সের কথা মনে রাখবেন, জাস্ট এতটুকুই। তারপরেরটা, তার মানে আমাদের এই প্রথম 2টা যে শিখলাম, এই 2টা আপনাদেরকে বাসায় আর পড়তে হবে না, শুধুমাত্র একটু সিএসটা দেখবেন, এতটুকুই শেষ। এবার দেখেন ওয়ার্ক ইন এ টিম এনভায়রনমেন্ট, আমরা কীভাবে দলগতভাবে কাজ করতে পারি। এইখানে দেখেন শুধুমাত্র বোল্ড করা অপশন হচ্ছে একটা, টিম মেম্বার। অর্থাৎ আমাদের এই টিম মেম্বারে কারা কারা যুক্ত হইতে পারে সেটা দেখেন। আমাদের টিম মেম্বারে আমাদের মেন্টর থাকতে পারে, আমাদের সুপারভাইজার থাকতে পারে, আমাদের ম্যানেজার থাকতে পারে, আমাদের কলিগ থাকতে পারে, পিয়ার থাকতে পারে, এবং অন্যান্য যারা থাকতে পারে আর কি। এই বিষয় হচ্ছে বিষয়। সো তার মানে এইটাও আমাদের খুব একটা বেশি আমাদেরকে কিছু শিখালো না, কিন্তু এইখান থেকে ডিরেক্ট প্রশ্ন হিট করলে কিন্তু আপনার লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সির 3টা ইউনিট শেষ করে ফেলেছি। আচ্ছা, এরপর আমি একটু এখান থেকে বলে রাখি, আপনাদের যদি কারো কোনো কিছু বলার থাকে একটু বলবেন আমাকে, হ্যাঁ। আমি একটু আর্লি শেষ করার চেষ্টা করছি, যেহেতু 2 ঘন্টাও আমাদের এটা শেষ নাও হতে পারে, যেহেতু আমরা সময়টা নিয়ে ফেলেছি। আচ্ছা, এইবার দেখেন ফার ফ্রম বেসিক কমিউনিকেশন। এই ফার ফ্রম বেসিক কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা এখানে কী কী শিখবো, আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে আমরা শুধু বোল্ড এবং আন্ডারলাইন করা অপশনগুলো পড়বো। তো 2টা আমরা বোল্ড এবং আন্ডারলাইন করা পেলাম, 3টা পাইলাম, 4টা পাইলাম, এবং 5টা 6টা পাইলাম। সো এখন 6টার মধ্যে একটা রয়েছে কি, এই যে 4 বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল। তাহলে আপনারা এমসিকিউতে জিজ্ঞেস করতে পারে যে 4 বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল কী কী, তারপর আমরা এগুলো বলে দিব। বলার ক্ষেত্রে একটু মনে রাখবেন, সব সময় মনে রাখবেন যে এই 4টা স্কিল লেখার ক্ষেত্রে অবশ্যই শেষের দিকে আইএনজি ব্যবহার করবেন, হ্যাঁ, এই আইএনজি ব্যবহার করার চেষ্টা করবেন। তো 2 নম্বরে আমরা কি শিখলাম? গ্রেটিংস। গ্রেটিংস কয় প্রকার? গ্রেটিংস হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। সো ফর্মাল আর ইনফর্মাল কি আশা করি আপনারা জানেন। সো এরপর আমরা শিখবো যে সেলফ ইন্ট্রোডাকশন। সেলফ ইন্ট্রোডাকশন আমরা কীভাবে দিতে পারি? আমাদের সেলফ ইন্ট্রোডাকশনের জন্য অবশ্যই এটা কিন্তু একটা ডেমনস্ট্রেশনে আসে, অবশ্যই আপনাকে প্রশ্ন করবে, একটা জবই থাকবে ডেমনস্ট্রেশনে, যে আপনাকে বলবে যে সেলফ ইন্ট্রোডাকশন দেন, যে কুড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এটা বলবে আপনাকে। সেক্ষেত্রে আপনাকে নাম, অ্যাড্রেস, ফ্যামিলি ডিটেলস, এডুকেশন এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, এবং আপনি কী কী পছন্দ করেন এবং কী কী অপছন্দ করেন, এই বিষয়গুলো তুলে আনতে হবে। এরপর আমরা শিখবো যে সিম্পল কোশ্চেন, আমরা কোশ্চেন কীভাবে করতে পারি, এবং টাইপস অফ রিকোয়েস্ট, আমরা রিকোয়েস্ট কীভাবে করতে পারি ডিরেক্ট এবং ইনডিরেক্টে। এইবার দেখেন আমরা যে গ্রেটিংস দিব, গ্রেটিংস দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকভাবে গ্রেটিংস দিতে পারি। এইখানে শব্দগুলো বর্ণনা করা হয়েছে, এই যে আমরা এতগুলো গ্রেটিংস ব্যবহার করতে পারি। তারপর আমরা রিকোয়েস্ট করব, রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা এই এতটা পদ্ধতিতে আমরা রিকোয়েস্ট করতে পারি। তারপর আমরা রেসপন্স করব, এই রেসপন্সের ক্ষেত্রে এই অনেকগুলো শব্দ ব্যবহার করে রেসপন্স করতে পারি। সো এ পর্যায়ে আমি একটু ম্যামের কাছে একটু বলবো যে ম্যাম, আমরা আমাদের অফিসিয়াল কর্মক্ষেত্রে যদি আমরা সাধারণত আরেকজনকে গ্রেটিংস দিতে চাই, এই ফর্মাল গ্রেটিংসটা কেমন হতে পারে আর ইনফর্মাল গ্রেটিংসটা কেমন হতে পারে, এটা একটু আমাদেরকে বোঝায় বলবেন প্লিজ, যেহেতু আপনি অনেক বছর ধরে এই সেক্টরে কাজ করেছেন। গ্রেটিংস এবং আমরা কিভাবে একটু চমৎকার করে আমাদের সেলফ ইন্ট্রোডাকশনটা দিতে পারি, কিভাবে কোশ্চেন করতে পারি, এই বিষয়গুলো নিয়ে একটু ম্যাম যদি একটু আলোচনা করতেন প্লিজ। ম্যাম আছেন? জি, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি অ্যাকচুয়ালি আমরা বলতে চাচ্ছি ওয়ার্ক প্লেসে ইন্টারভিউ, মিটিং বা আমরা একে অপরের সঙ্গে যখন কথা বলি তখন আমরা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, হ্যালো, হাউ আর ইউ, নাইস টু মিট ইউ, হাউ ডু ইউ ডু, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ, নাইস টু মিট উইথ ইউ, এইরকম গ্রেটিংস গুলো অ্যাজ এ এক্সাম্পল আমরা করতে পারি। এগুলো হলো ফর্মাল। আর ইনফর্মাল হলে ফ্রেন্ডদের সাথে বলতে পারি হাই, হ্যালো, হাউ আর ইউ ডুইং, হাউ ইজ ইট ডুইং, হোয়াটসঅ্যাপ, গুড টু সি ইউ। এগুলো আমরা ফ্রেন্ডের সঙ্গে করতে পারি, কিন্তু এই জিনিসগুলোই আমরা কিন্তু অফিসিয়াল ফর্মাল মিটিং এর ক্ষেত্রে করতে পারি না, বিকজ অফ সেখানে আমাকে কমপ্লিটলি ফর্মাল ওয়েতেই বিহেভ করতে হবে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল গ্রিটিংস? আমরা বলতে পারি formal greetings are used in professional or official situation such as good morning and good afternoon.
This is informal greetings are used with friend and family, such as hi and hello. Hello. Probably বুঝতে পারছেন আপনারা। আরেকটি কথা বলতে চাচ্ছি এখানে, উনি যখন কিছুক্ষণ আগে বলেছিলেন সিএস, তো আপনাদেরকে একটু কাইন্ডলি আরেকবার রিপিট করি স্যারের সঙ্গে। What does CS means? CS actually competency standard. CS stand for competency standard. It describes that skills, knowledge, and level of performance required to carry out a job effectively and safely. Simple answer, যেমন competency standard is the benchmark that shows what a worker must know and be able to do to perform a job competency. এতক্ষণ আপনাদেরকে স্যার যেটুকুন বললেন সেটার প্রেক্ষিতে প্রত্যেকটা সেক্টর থেকে কোশ্চেন আসবে। যেহেতু আমরা পরীক্ষায় অ্যাসেসরির সামনে বসেছি, সো আমাদের ব্রেনে ক্লিয়ারলি ওটা একেবারে আছে যে কি টাইপের কোশ্চেন আসতে পারে। উনি টাইম সেভিং এর জন্য কুইকলি বলে গেছেন। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ এই প্রত্যেকটা ব্যাপারে যে কোশ্চেনগুলো অবশ্যই আসবে এবং আপনাদের প্রত্যেকেরই এক্সপেরিয়েন্স আছে ইংরেজির ক্ষেত্রে, আপনাদের এটার বেসিক নলেজ আছে, সো আপনারা ইজিলি পেরে যাবেন বলে আশা করি। থ্যাংক ইউ স্যার, আপনি কন্টিনিউ করুন। ম্যাম আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনার ফ্লুয়েন্সি খুবই চমৎকার ম্যাম, আমার খুব ভালো লাগে। আচ্ছা ম্যাম, আমরা কীভাবে সেলফ ইন্ট্রোডাকশনটা দিতে পারি সেক্ষেত্রে? এই যে 1 থেকে 5 পর্যন্ত পয়েন্টগুলো আমরা ফাইন্ড আউট করে একটু যদি আমাদেরকে ডেমনস্ট্রেশনে এরকম একটা জব আসে। আমি সিম্পলি রিকোয়েস্ট করব, যখন আমরা একজনের কাছে নিজের ইন্ট্রো দিতে যাব, আমরা ডেফিনেটলি অ্যাবাউট ইয়োরসেলফ যখন বলবো, আমরা প্র্যাকটিস করব স্পিকিং স্লোলি এবং ক্লিয়ারলি। আমরা যাতে ক্লিয়ারলি 1 মিনিটে বলতে পারি খুব সুন্দর করে। সাচ অ্যাজ আপনি যদি আমাকে বলেন জিনাত টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, দেন আমি শর্টলি বলবো, মাই নেম ইজ জিনাত রেহানা, আই এম ফ্রম বাংলাদেশ, I work, I'm actually news presenter and drama artist. I have some experience performing in dramas and cultural activities. I enjoy meeting people and learning new things. I'm dedicated, positive, and always willing to improve my skills. Just such as আমি এভাবে বলতে পারি। চমৎকার করে বলেছেন ম্যাম। আমরা চেষ্টা করব ম্যামের কাছ থেকে শেখার, আর আমরা অবশ্যই চেষ্টা করব যেন আমাদের এই প্রেজেন্টেশনে যে সেলফ ইন্ট্রোডাকশন রয়েছে সেক্ষেত্রে এই লাইক এবং ডিসলাইকটা যেন আমরা একটু তুলে ধরতে পারি, হ্যাঁ, আমার পছন্দ এবং অপছন্দের জায়গাটা। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে কিভাবে আমরা প্রশ্ন করতে পারি এবং কিভাবে প্রশ্নটা কিভাবে করতে পারি। এখানে কয়েকটা ফ্রেজ দেওয়া রয়েছে বা কয়েকটা প্যাটার্ন দেওয়া রয়েছে, এই প্যাটার্নগুলো আপনারা একটু দেখবেন প্লিজ। আমি স্যারের সাথে একটু যোগ করতে চাই। আমাদের যখন অ্যাসেসর ব্র্যাক ইউনিভার্সিটি টিচার পরীক্ষা নিয়েছেন, উনি এমফাসিস দিয়েছে বারবার কোশ্চেন করার উপরে। সে আমাদের দুইজনকে, স্যার পরবর্তী লেসন আপনাদেরকে এটা বলবেন, তা আমি আগেই বলছি যে কোশ্চেন করতে পারাটা একটা বিরাট ক্রেডিট, এটা একটা অনেক বড় স্কিল। সো আপনাদেরকে জানতে হবে, আপনাদের দুজনকে বসিয়ে যখন ডেমনস্ট্রেশন করতে বলবে, প্রপারলি কোশ্চেন করতে পারেন কিনা সেটা কিন্তু ফলো করবে, এবং এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা আসবে। কন্টিনিউ স্যার। জি, সেক্ষেত্রে আপনারা ভালো প্রশ্ন করতে জানতে চাইলে এই সিএসটার ভিতর থেকে এই যে এখানে যে 1 থেকে 5 পর্যন্ত যে কয়েকটা প্যাটার্ন দেওয়া রয়েছে, প্যাটার্নগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। সো রিকোয়েস্ট কীভাবে করতে পারি, এখানে কিছু প্যাটার্ন দেওয়া রয়েছে। আমরা গ্রেটিংস কীভাবে দিতে পারি সেটারও প্যাটার্ন রয়েছে, অর্থাৎ এখানে বলেই দিয়েছে যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, কিছু ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ দেওয়া রয়েছে। এই ওয়ার্ড অ্যান্ড ফ্রেজগুলো আপনারা একটু দেখবেন প্লিজ, এটা অনুরোধ আপনাদের প্রতি। তাহলে আমাদের এই পার্টটাও শেষ। সো আমি একটু সামারি করি, এই পার্টে আমরা কি শিখলাম এখান থেকে একটু দেখি। এই পার্টে আমরা শিখছি যে গ্রিটিংস কীভাবে দিতে হয়, সেলফ ইন্ট্রোডাকশনটা কীভাবে দিতে হয়, প্রশ্ন কীভাবে করতে হয়, রিকোয়েস্ট করতে পারি আমরা কীভাবে, টাইপস অফ রিকোয়েস্ট, এই যে দেখেন টাইপস অফ রিকোয়েস্ট নিয়ে আলোচনা করা হয় নাই। সো দেখেন টাইপস অফ রিকোয়েস্ট আমরা কীভাবে করতে পারি, 2 প্রকারের টাইপস রিকোয়েস্ট করতে পারি, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। সো এই 2টা পয়েন্ট মনে রাখবেন, হ্যাঁ। কারণ যদি আপনাকে বলে দেয় যে হোয়াট কাইন্ডস অফ রিকোয়েস্ট, অর্থাৎ রিকোয়েস্ট কত প্রকার, এটা যদি জিজ্ঞেস করে, হ্যাঁ। সো আমরা এই 2 প্রকার যেন বলতে পারি, তাহলে আমাদের এই ইউনিটটাও শেষ। তো চলেন আমরা এর পরেরটা, আর 4টা বাকি আছে, সময় খুব চলে যাচ্ছে এরকম না, চেষ্টা করছি খুব দ্রুত শেষ করার, হ্যাঁ। আমরা আসলে আমাদের এই অকুপেশনে এসে আমরা সবাই খুব ব্যস্ত। আচ্ছা, পরেরটাতে আমরা কি শিখবো দেখেন,
ডিসক্রাইব পিপল, প্লেস অ্যান্ড টাইম, অর্থাৎ কীভাবে আমরা পিপলদেরকে ডিসক্রাইব করতে পারি, প্লেসকে এবং টাইমকে ডিসক্রাইব করতে পারি, এটা একটু শিখব। সেক্ষেত্রে আমাদেরকে কয়টা পয়েন্ট শিখতে হবে একটু দেখি। এই যে একটা লোকেশন রিলেটেড ইনফরমেশন, অর্থাৎ আমাদেরকে লোকেশন ডিসক্রাইব করতে হবে। এই লোকেশনের মধ্যে যে যতগুলো শব্দ রয়েছে, এই লোকেশনের শব্দগুলো আমি এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি, অর্থাৎ বাংলা সহ, অনুবাদ সহ, অনুবাদ এবং সহ। যেমন আমাদেরকে বিভিন্ন সময় সিটিকে মানুষের সাথে পরিচয় করাতে হয়, টাউনকে পরিচয় করাতে হয়, ভিলেজকে পরিচয় করাতে হয়, হ্যাঁ, নেইবারহুডকে পরিচয় করাতে হয়। অর্থাৎ এই যে এখানে যে শব্দগুলো রয়েছে সিএসের ভিতরে, এই শব্দগুলো, এই নোটটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এটা একটু পড়ে ভালো লার্ন করতে পারবেন আশা করি। সো এইগুলোও এখানে বর্ণনা করা রয়েছে। দেখেন, এই লোকেশন রিলেটেড ইনফরমেশন। তারপরে আমরা শিখব যে সাইন্স অ্যান্ড সিম্বলস, অর্থাৎ কী কী সাইন্স অ্যান্ড সিম্বল আমরা রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় দেখতে পারি। বিভিন্ন রোডে আমরা রোড অ্যান্ড ট্রাফিক আমরা দেখতে পারি, অকুপেশনাল সেফটি অ্যান্ড সেফটি সাইন দেখতে পারি, কমিউনিকেশন অ্যান্ড অফিস এই ধরনের সাইন দেখতে পারি, ইমার্জেন্সি অ্যান্ড ফাস্ট সেফটি এইগুলো আমরা দেখতে পারি, সিকিউরিটি অ্যান্ড ওয়ার্নিং আমরা এই সাইন্সগুলো আমাদের ওয়ার্ক প্লেসে দেখতে পারি। এবং এবার দেখেন, আমরা যে এই যে এগুলো করব, তিনটা পার্ট শিখব যে কিভাবে আমরা মানুষদেরকে পরিচয় করাতে পারি, মানুষ, স্থান এবং সময়কে পরিচয় করাতে পারি। এগুলো পরিচয় করার জন্য আমাদের এখানে কিছু ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ বলা হয়েছে। সো এইখান থেকে আপনাদের যে প্রশ্নগুলো আসবে, এইখান থেকে আপনাদের ডেমনস্ট্রেশনে যে প্রশ্নটা আসবে, আপনাকে জিজ্ঞেস করবে সহজে যে এই জায়গার এইখান থেকে নিয়ারেস্ট বাস স্টপটা কোথায়, এরকম জিজ্ঞেস করতে পারে। ম্যাম, এই পার্টে আমাদেরকে আর কীরকম প্রশ্ন করতে পারে প্লিজ একটু যদি বলেন। আবার রিপিট করেন প্লিজ। এই যে পিপলকে ডিসক্রাইব করতে বলবে আর কি, আমি আসলে মানুষদেরকে ডিসক্রাইব করতে পারি কিনা, প্লেসকে ডিসক্রাইব করতে পারি কিনা, একটা টাইমকে ডিসক্রাইব করতে পারি কিনা, এগুলো যাচাই করার জন্য কি ধরনের প্রশ্ন করতে পারে? একটা প্রশ্ন যিনি অ্যাসেসর উনি সবসময় নিজে করে থাকেন, একটা প্রশ্ন আসে না, এটা প্র্যাকটিক্যালি, হাউ ডু ইউ গিভ ডিরেকশন টু সামওয়ান, সাচ আস আমাকে জিজ্ঞেস করে যে আপনি কাউকে ডিরেকশন যদি দেন তাহলে কি কি ওয়ার্ড ইউজ করবেন, যেটা একটু আগে আপনি পড়েছেন। যেমন আই গিভ সাম ডিরেকশনস বাই ইউজিং ক্লিয়ার ইনস্ট্রাকশন and landmarks such as turn left, turn right, go straight ahead and near the bank of school such as, যেমন আমি আপনাকে বলতে পারি যে আপনি এখান থেকে যে such as আপনি turn left then turn right, go straight, after that near the bank or school, এরকম এটা আসবে, এরকম একটা আসে। So useful direction word such as go straight, turn left, turn right, next to, opposite, between, in front of, behind, at the corner, near, এই কয়টা ওয়ার্ড যদি আপনি জানেন তাহলে you can easily direction দিতে পারবেন to others. How can I get to the hospital such as, আমাকে বলা হলো, আলামিন স্যার আমাকে বললো how can I get to the hospital, then I can answer go straight ahead for 500 meters, turn left at the traffic light, after that the hospital is on your right. Correct? Understand, Mr. Alamin sir? Yes ma'am. Suppose you আপনি যদি আমাকে বলেন where is the bank, then I can tell you the answer. The bank is next to the post office and opposite the supermarket. This is clear for me, right? Yes ma'am. So simple. So use simple instruction. আপনি যদি পুরো সেন্টেন্স গুছিয়ে না বলতে পারেন, আপনি যদি শুধু এই কয়টা সিম্পল ইনস্ট্রাকশন জানেন such as go straight, turn left, turn right and refer to landmarks to help people find the location. Thank you very much. থ্যাংক ইউ। তাহলে আমাদের কাজ হবে কি, এখানে যে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডগুলো রয়েছে এইগুলো একটু শিখে যেতে হবে, হ্যাঁ, একটু পড়ে যেতে হবে। আপনারা সবাই জানেন এগুলা, কিন্তু আমাদের সিএসের ভিতরে রেঞ্জ অফ ভেরিয়েবলে একটু লিমিট করে দেওয়া রয়েছে যে এগুলো আমাদেরকে দেখতে হবে, জানতে হবে, এগুলো একটু দেখবেন, হ্যাঁ। এরপর লোকেশনস, আমরা যে লোকেশনে কাজ করি এরকম 5টা লোকেশনের কথা বলা হয়েছে, ওয়ার্ক প্লেস, এয়ারপোর্ট, হসপিটাল, হ্যাঁ, পুলিশ স্টেশন, মার্কেট। সো এরকম আপনাকে ডিরেক্ট এমসিকিউতে এরকম জিজ্ঞেস করে ফেলবে, রিটেনে জিজ্ঞেস করে ফেলবে যে কয়েকটা লোকেশনের নাম বলেন যেখানে আমরা সাধারণত কাজ করি। তো সেক্ষেত্রে আপনাকে এগুলো বলতে হবে, হ্যাঁ, এগুলো এখানে দেখতে হবে। এবার এতক্ষণ তো ম্যাম যেগুলো বলে দিয়েছে, ডিরেকশনের ক্ষেত্রে আমরা যে ধরনের ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ ব্যবহার করতে পারি এইগুলো আমরা একটু এখানে দেখব।
সো আপনাদের কাজ হবে যা শুধুমাত্র এই সিএসের ভিতরে এই পয়েন্টগুলো দেখা। কোন পয়েন্টগুলো দেখা আমি আবার একটু বলি। প্রত্যেকটা ইউনিট অফ কম্পিটেন্সির ভিতরে আপনি শুধুমাত্র এই রেঞ্জ অফ ভেরিয়েবলের ভিতরে এই রেঞ্জগুলাই দেখবেন, আর বাম পাশ থেকে ভেরিয়েবলগুলো একটু দেখবেন, তাহলে দেখবেন যে আপনার সিএস ইজি, আপনার 80% মানে হয়ে যাবে, প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। তো তারপর আমরা একটু দেখার চেষ্টা করি এরপর আমরা কি শিখব। দেখেন আন্ডারপেনিং নলেজ এগুলো দরকার নাই, এগুলো তো এভিডেন্স গাইডের অংশ। এবার কোশ্চেন কীভাবে করতে হয় এই কোশ্চেন আবার এখানে শিখাইছে আমাদেরকে। হ্যাঁ, তারপর দেখেন সিকোয়েন্সিং ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, অর্থাৎ আমরা যে কোনো একটা ইভেন্টকে ন্যারেটস করি, অর্থাৎ কোনো একটা ঘটনাকে ন্যারেট করি, সো সেক্ষেত্রে আমাদেরকে যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজগুলো ব্যবহার করতে হয় এখানে এগুলো বলা হয়েছে। যেমন আমি একটু বাংলা যদি সহজে বলি, ম্যাম আপনি আমাকে একটু হেল্প করবেন। হ্যাঁ, আমি একটা বাংলা গল্প বলবো, এটাকে খুব চমৎকার করে কীভাবে ইংরেজিতে বলা যায় এই ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডগুলো দিয়ে। প্রথমত আমি গত বছর কক্সবাজারে গিয়েছিলাম। কক্সবাজারে যাওয়ার পর আমি বাস থেকে নামলাম, নেমেই আমি কলাতলি বিচে দাঁড়ালাম, দাঁড়িয়ে দুটো হাতকে প্রসারিত করে দিলাম। দেন তারপর আপনার এই বাংলা সারাংশ বা সারমর্মটা কোথায় আছে? এটা না, আপনি বলুন। এই যে একটা গল্প বলতেছি, যেমন আমি একটু সহজে বলি, আমি কক্সবাজারে গেলাম, তারপর এই যে তারপর শব্দটা ব্যবহার করলাম, তারপর আমি দুটো হাতকে প্রসারিত করে দিলাম, একটু পরেই একজন ক্যামেরাম্যানকে দেখতে পেলাম। এই যে মাঝখানে যে আমি যে শব্দগুলো জুড়ে দেই, হ্যাঁ, সিকোয়েন্স মেনটেন করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা এই শব্দগুলো ব্যবহার করব। অর্থাৎ আপনাকে বলবে যে একটা ন্যারেটস ইভেন্ট, অর্থাৎ একটা ইভেন্টকে আপনাকে ন্যারেটস করতে দিবে, বলবে যে আপনি কি কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন, সো ওই ঘুরতে যাওয়ার ঘটনাটাকে ন্যারেটস করেন। সো আপনার একটা স্মরণীয় ঘটনাকে ন্যারেটস করতে বলবে, এই বিষয়গুলো এখানে দেখবেন। তো তারপর আমরা চলে যাই আমাদের পরের ইউনিট অফ কম্পিটেন্সিটাতে। দেখেন কমিউনিকেট অ্যাট ওয়ার্ক প্লেস, কী ব্যাপার, আমরা কি আবার শুরুতে চলে আসলাম? না, আচ্ছা, ওয়ার্ক প্লেস অর্থাৎ অফিসে আমাদেরকে একজনের সাথে যোগাযোগ করতে হয়। সেক্ষেত্রে দেখেন প্রফেশনাল কমিউনিকেশন করতে হয়, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ রিলেটেড টু প্রফেশনাল কমিউনিকেশন, কো-ওয়ার্কার, অফিসিয়াল ডকুমেন্ট, টেলিফোন কনভারসেশন এবং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ টেলিফোন কনভারসেশন এবং ডিজিটাল কমিউনিকেশন প্ল্যাটফর্ম, মেসেজ, অ্যাব্রিভিয়েশনস, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, ডিজিটাল কমিউনিকেশন, এই বিষয়গুলো আমরা একটু দেখব। দেখেন প্রফেশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে প্রফেশনাল কমিউনিকেশনটা আমরা কোথায় করি বা কীভাবে করি। আমার টক অ্যাবাউট এ জব সম্পর্কে কথা বলা, গিভিং ইনস্ট্রাকশন, চেকিং আন্ডারস্ট্যান্ডিং, মানে একটা মানুষ বুঝলো কি না এটা আমি যে তার কাছে প্রশ্ন করি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, এরকম যে প্রশ্ন করি, এগুলো হচ্ছে প্রফেশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা। এখানে 9টা পয়েন্ট রয়েছে, এই 9টা পয়েন্ট দেখবেন। এখান থেকে একটু অ্যাপোলজিটা একটু বলে দিই। অ্যাপোলজি মানে হচ্ছে যে ওই যে আমরা কারো কাছে সরি বলি, হ্যাঁ, আমাদের ভুলটাকে স্বীকার করি, এটা। আচ্ছা, তারপর চলেন এই যে কীভাবে ডিরেকশন দিতে হয় এটা এখানে আবার বলা হয়েছে। তারপর দেখেন চেকিং আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ একটা মানুষ বুঝলো কি না এটা আমরা ব্যাখ্যা করতে পারি। এখানে কী ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের মাধ্যমে এগুলো এখানে দেওয়া হয়েছে। এবং আমরা কীভাবে আরেকজনকে সাজেশন দিতে পারি, এই সাজেশন দেওয়ার ক্ষেত্রে 7টা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ এখানে বর্ণনা করা হয়েছে, এইগুলো একটু দেখবেন। তারপর দেখেন আর্গুমেন্টেশন, অর্থাৎ আমি কি অ্যাগ্রি নাকি ডিসঅ্যাগ্রি। আমরা তো অবশ্যই ওয়ার্ক প্লেসে কাজ করার ক্ষেত্রে কারো কাজের সাথে একমত হই, আবার কখনো ডিসঅ্যাগ্রি হই, অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি হই। সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রি হইতে পারি, এরকম 7টা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ আপনাদেরকে দেখতে হবে। তারপর কোলাবোরেশনটা দেখতে হবে, আমরা কোলাবোরেশনের ক্ষেত্রে কীভাবে আরেকজনের সাথে কথা বলি। হ্যাঁ, ডিসকাস অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ ডিসকাসিং আমরা কীভাবে কথা বলতে পারি, ডিসকাস করার অ্যাডভান্টেজটা কী এবং ডিসঅ্যাডভান্টেজটা কী এই সম্পর্কে আমরা জানবো। অ্যাপোলজি আমরা কীভাবে করতে পারি, অর্থাৎ আমরা কীভাবে সরি বলতে পারি। সরি বলারও কিন্তু কিছু ধরনের প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলো এখানে দেওয়া রয়েছে। কো-ওয়ার্কার কারা? কো-ওয়ার্কার হচ্ছে ধরেন আমাদের কলিগস, আমাদের সিনিয়র, আমাদের জুনিয়র যারা, তারা। অফিসে আমাদের সাধারণত কী ধরনের ডকুমেন্টস ব্যবহার করতে হয়, বিভিন্ন ফর্ম মেনটেন করতে হয়, ফরম্যাটস ব্যবহার করতে হয়, চেকলিস্ট ব্যবহার করতে হয়, ক্যাশ মেমো ব্যবহার করতে হয়, নোটস ব্যবহার করতে হয়, নোটিশ ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো। এবার টেলিফোনে আমরা যে কনভারসেশন করব, এই টেলিফোনে কনভারসেশন করার যে সিকোয়েন্সটা রয়েছে, এই সিকোয়েন্সটা আপনাকে মনে রাখতে হবে। অর্থাৎ টেলিফোনে কনভারসেশনের ক্ষেত্রে আমরা সবার প্রথমে গ্রিটিংস দিব, আসসালামু আলাইকুম, এটা গ্রিটিং শেষ। তারপর পারপাস অফ কল, আমরা আমাদের কলের উদ্দেশ্যটা বলবো, এবং লিভিং এ মেসেজ, আমরা তাকে মূল উদ্দেশ্যটা শেয়ার করে ফেলবো, ডিসকাশন করে ফেলবো, এরপর আমরা রেখে দিব। সো আপনাকে কিন্তু এখানে মডালিটিসটা জানতে চাইতে পারে যে মানে আমরা এই যে টেলিফোন কনভারসেশন স্কিলসগুলো কী কী।
এখানে আপনাকে ধাপে ধাপে সিকোয়েন্সে এটা লিখতে হইতে পারে। সো এইবার দেখেন আমরা কিভাবে কল ধরার পর অ্যান্সার করতে পারি। এখানে 6টা পয়েন্ট দেওয়া রয়েছে, যেমন হ্যালো আলামিন ইজ স্পিকিং। আমি কলটা ধরার পর আমরা এই কথাটা বলতে পারি। যেহেতু আপনারা সবাই টিচার বা সবাই ইংলিশে অনেক এক্সপার্ট, এই বিষয়গুলো আপনারা এখান থেকে কিছু শব্দ আছে এই বিষয়গুলো দেখবেন। তারপর এইখানে দেখেন এই যে ইন্ট্রোডিউসিং মাইসেলফ, অর্থাৎ আমরা ফোন ধরে নিজেদেরকে পরিচয় করাই না যে আলামিন ইজ স্পিকিং, এরকম আমরা বলি আমি এই কোম্পানি থেকে বলছি। এটা কিভাবে করতে পারি, এখানে কিছু প্যাটার্ন দেওয়া আছে। এবং আমরা কোনো ইনফরমেশন চাই, মোবাইলে ফোন কলে আমরা কারো কাছ থেকে ইনফরমেশন চাই, সেক্ষেত্রে এই ইনফরমেশনগুলো চাইতে পারি কী কী ওয়ার্ডের মাধ্যমে, ফ্রেজের মাধ্যমে, এগুলো এখানে দেওয়া রয়েছে। আমরা রিকোয়েস্ট কীভাবে করতে পারি সেখানে বর্ণনা করা হয়েছে। এবং আমরা কনফার্ম কীভাবে করব, আমরা ফোন কলে আমরা কনফার্ম করি না, সো কীভাবে করতে পারি এখানেও বর্ণনা করা হয়েছে। এবং আমরা কিভাবে জি প্লিজ আমরা ইউজফুল টেলিফোন ফ্রেজের ক্ষেত্রে আমরা যেমন এভাবে বলতে পারি, দিস ইজ জিনাত রেহানা স্পিকিং, মে আই স্পিক টু মিস্টার আলামিন। এটাকে খুব সুন্দরভাবে বলতে পারি, মে আই স্পিক টু মিস্টার আলামিন প্লিজ। প্লিজ শব্দটা যদি আমরা অ্যাড করি এটা অনেক বেশি শ্রুতিমধুর হয় এবং যিনি আমার সাথে কথা বলছেন উনি অনেক খুশি হয়ে যাবেন। তারপর আমি যদি বলতে পারি, কুড ইউ হেল্প মি প্লিজ, ক্যান ইউ রিপিট দিস প্লিজ, থ্যাংক ইউ ফর ইউর টাইম, হ্যাভ এ নাইস ডে, গুড বাই। এই সবগুলো যদি আমরা ইউজ করি তাহলে এটা অনেক বেশি শ্রুতিমধুর হয়। থ্যাংক ইউ স্যার। চমৎকার। জি, সো সেক্ষেত্রে এই যে মাঝে মাঝে আমরা ফোনের ক্ষেত্রে একজনকে একটু চুপ থাকতে বলি, সেটা আমরা কীভাবে বলতে পারি, যে হোল্ড করতে বলি। এখানে দুইটা দেওয়া রয়েছে, এই দুইটা একটু দেখবেন। এবং টেকিং মেসেজ, আমরা মেসেজটা কীভাবে দিতে পারি, এখানে দুইটা পয়েন্ট দেওয়া রয়েছে। এবং আর্গুমেন্টেশন, আর্গুমেন্টেশনটা আমরা কীভাবে করতে পারি, অর্থাৎ অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি আমরা কীভাবে করতে পারি, এগুলো এখানে বর্ণনা করা রয়েছে। অর্থাৎ আপনারা আশা করি এতক্ষণে আমার বিষয়গুলো দেখে কিভাবে সিএসটা পড়তে হয়, কিভাবে প্রিপারেশন নিতে হয়, এই বিষয়গুলো বুঝে গিয়েছেন। এবার একটু কিছু পয়েন্টের প্রশ্নের ক্ষেত্রে আমি একটু বলে দিই, ডিজিটাল কমিউনিকেশন প্ল্যাটফর্মগুলো কী কী। আমরা ডিজিটালি কোথায় কোথায় কথা বলতে পারি, ফেসবুকের মেসেঞ্জারে কথা বলতে পারি, সোশ্যাল নেটওয়ার্ক সাইটে কথা বলতে পারি, মেসেজিং অ্যাপসে কথা বলতে পারি, ইমেইলে কথা বলতে পারি, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারি, অনেক জায়গায় কথা বলতে পারি। কিন্তু সব কিছু মনে না থাকলেও এই 3টা অবশ্যই মনে থাকতে হবে, কারণ এই 3টার যে কোনো একটা এমসিকিউর যে কোনো একটা অপশনে চলে আসতে পারে। এবার মেসেজের ক্ষেত্রে মেসেজ আমরা কীভাবে করতে পারি, শর্ট মেসেজ করতে পারি, ইমেল করতে পারি, ভয়েস মেসেজ পাঠাতে পারি। এইবার আমরা যে মানুষকে ইমেল পাঠাই, ইমেল পাঠাইতে গেলে কিছু অ্যাব্রিভিয়েশন লিখতে হয়। যেমন দেখেন ফর ইউর ইনফরমেশন, দেখছেন এই যে FYI বর্ণনা করা হয়েছে। তারপর দেখেন সিসি, কার্বন কপি। তারপর দেখেন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস, Q&A অর্থাৎ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, অর্থাৎ এই যে বিভিন্ন অ্যাব্রিভিয়েশনগুলো আছে, এখানে টোটালি 24টা অ্যাব্রিভিয়েশন রয়েছে। এই অ্যাব্রিভিয়েশনগুলো আপনাকে 100% পড়েই যেতে হবে, কারণ আপনি 24টার মধ্যে ধরেন আপনি 23টা পড়ে গেলেন, কিন্তু যেটা আপনি মুখস্থ রাখলেন না বা মনে রাখলেন না ওইটাই চলে আসলো, ওই একটা এমসিকিউতে দিয়ে বললো যে এটার অ্যাব্রিভিয়েশন। প্রত্যেকটা ক্ষেত্রেই এই অ্যাব্রিভিয়েশনগুলো লাগে। আমরা বলে থাকি, আমরা তো ইমেল করি, আরএসভিপি আমরা বলতে পারবো যে আপনি যদি কোন ক্ষেত্রে করি, আপনারা যদি রেসপন্স না করেন, না আসতে পারেন, তাহলে যাতে আমাদেরকে জানান। এই ক্ষেত্রে আমরা কাউকে দাওয়াত দিলে নিচে কিন্তু লিখে থাকি আরএসভিপি। আমরা ইমেল করলে বলি FYI ফর ইউর ইনফরমেশন, তো সিসি বলি, তারপর বিসিসি বলি। দ্যাট ইজ দ্য রিজন উই হ্যাভ টু লার্ন দ্য পয়েন্ট। এই অ্যাব্রিভিয়েশনগুলো জেনে থাকলে আমাদের জন্য অনেক কাজে লাগে। তারপরে একটা কমন ওয়ার্ড ASAP, as soon as possible. So স্যার যেটা বলেছেন, I have to understand every word. Thank you. You have to memorize. আচ্ছা, সবাইকে এগুলো একটু মনে রাখতে হবে প্লিজ। হ্যাঁ, তারপর দেখেন এইবার এখানে দেখেন আমরা ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে কী কী ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ ব্যবহার করবো, এগুলো এখানে বর্ণনা করা হয়েছে। আর এগুলো নিয়ে আলোচনা করছি না আপাতত। হ্যাঁ, কী কী ফ্রেজ এবং এখানে দেওয়া হয়েছে কী কী ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি, এগুলো এখানে বলা হয়েছে। সো এই অধ্যায়টাও আমাদের শেষ। এবার শেষ সময় আমরা চলে আসছি। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলবিং। সেক্ষেত্রে ধরেন আমরা আমাদের খাবারের ক্ষেত্রে ফুড প্রেফারেন্স করতে হয়, কোনটা ভালো খাবার কোনটা খারাপ খাবার, এটা করতে হয়। এবং এটার ক্ষেত্রে আমরা কী কী ফ্রেজ এবং ওয়ার্ড ব্যবহার করব সেটা বলা হয়েছে। এবং ফেস্টিভ্যাল সম্পর্কে আমাদেরকে আলোচনা করা হয়েছে। সো একটু চলেন রেঞ্জ অফ ভেরিয়েবলে দেখি। ফুড প্রেফারেন্স বলতে কি বোঝায়, লাইক, ডিসলাইক, কম্পেয়ার, এগুলো ডায়েট চয়েস, এই বিষয়গুলো বলা হয়েছে। তারপর এই যে আপনি এই ফুড প্রেফারেন্সের ক্ষেত্রে বা আন্ডারস্ট্যান্ডিং লাইফস্টাইল অ্যান্ড ওয়েলবিংয়ের ক্ষেত্রে
আপনার কোন কোন ওয়ার্ড এবং ফ্রেজগুলো ব্যবহার করতে হবে এই বিষয়গুলো এখানে, এই ওয়ার্ড এবং ফ্রেজগুলো এখানে লিস্ট করে দেওয়া হয়েছে। জাস্ট একটু পড়বেন, এতটুকুই হচ্ছে কাজ। এবার ফেস্টিভ্যাল কয় প্রকার? ফেস্টিভ্যাল তিন প্রকার, একটা হচ্ছে রিলিজিয়াস, একটা হচ্ছে কালচারাল, একটা হচ্ছে ন্যাশনাল অবজারভেন্স, অর্থাৎ ধর্মীয় সাংস্কৃতিক, আরেকটা হচ্ছে এই যে জাতীয়ভাবে যেটা করা হয়, এই যে 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এইগুলো আর কি। এখন এই ফেস্টিভ্যালকে আপনি মানুষের সাথে যখন পরিচয় করাবেন, সেক্ষেত্রে আপনাকে কী কী ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ ব্যবহার করতে হবে, এই ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের লিস্টগুলো এখানে দেওয়া রয়েছে। খুব একটা বেশি কিছু না, যেহেতু আপনারা অলরেডি এটার সাথে জড়িত, দেখবেন যে পড়লেই সব কিছু পারেন। স্যারের সাথে একটুখানি অ্যাড করতে চাই, সরি টু সে, আমাদের একটা আসছিল যে বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের যেসব ফেস্টিভ্যাল গুলো আছে সেগুলোর যে কোনো একটা নিয়ে আপনি এক্সপ্লেইন করেন, এরকম আসছে। যেমন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ ইজ Eid al-Fitr. So it is celebrated after the month of Ramadan. People wear new clothes, visit family and friends, and enjoy special food. It is a time of happiness and togetherness. Everyone greets each other and celebrate with joy. এইরকম করে যে কোনো একটা ফেস্টিভ্যাল সম্পর্কে আপনাকে ডিসক্রাইব করতে বলবে। That's why you have to learn this. Celebration, tradition, family gathering, special food, decoration, happiness, culture, community, এই সবগুলো ওয়ার্ড ইউজ করতে হবে আপনার ফেস্টিভ্যাল ডিসক্রাইবিংয়ের ক্ষেত্রে। কন্টিনিউ স্যার, থ্যাংক ইউ। চমৎকার। আচ্ছা, তারপর দেখেন ফর্মস অফ আর্ট অ্যান্ড কালচার, অর্থাৎ এই আর্টস অ্যান্ড কালচারকে মানুষের সামনে এগুলো বলতে কি বোঝায়, এই যে এখানে পেইন্টিং, মিউজিক, ডান্স এগুলোকে বোঝায়। এখানে 6টা পয়েন্ট বলা হয়েছে, 6টা পয়েন্টই আপনার মাথায় থাকতে হবে, কারণ কোনো একটা অপশন, ধরেন আপনি যে এটা আপনি মনে রাখলেন না, সো এইটাই যদি আপনার অপশনে চলে আসে, এমসিকিউর 4টার একটাতে চলে আসে, তখন কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না, এটা একটা বিষয়। হ্যাঁ, তারপর দেখেন আমরা এই যে কালচার এবং আর্টকে মানুষের সামনে পরিচয় করাতে হলে যে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজগুলো রয়েছে এখানে বর্ণনা করা হয়েছে। তো এরপর আমরা একটু দেখি যে শেষ সময়ে এই যে হেলথ অ্যান্ড হাইজেন, অর্থাৎ পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য যে ওয়ার্ড ফ্রেজগুলো ব্যবহার করা হয়েছে এগুলো এখানে বর্ণনা করা হয়েছে। তো জাস্ট আপনাদের কাজ কি, আজকে পুরো সেশনে আমরা কি দেখলাম যে সিএসের ভিতরে সব কিছুই বর্ণনা করা রয়েছে, অর্থাৎ আপনাকে কোন ফ্রেজটা পড়তে হবে, কোন ওয়ার্ডগুলো একটু চোখ বুলায় দেখতে হবে, এগুলো আর কি। আর আপনাকে একটু ইংলিশে কথা বলার ক্ষেত্রে একটু ফ্লুয়েন্ট কাইন্ডলি একটু বলে দেবেন সিএসটা কোথায় পাওয়া যাবে, কিভাবে এটাকে ডাউনলোড করবে, এটা একটু যারা নতুন তাদের জন্য প্লিজ স্যার। যে আমি সিএসটা গ্রুপে দিয়ে দিব, সিএস এর সাথে অনেকগুলো সাজেশন থাকবে, সাজেশনগুলো দিয়ে দিব। সাজেশন একবারে 100% কমন পড়ে যাওয়ার পসিবিলিটি আছে, কারণ বিষয়টা স্যার আরেকটা জিনিস, আপনি একটু আগে লাইক এন্ড ডিসলাইকের কথা বলেছিলেন, ওইটার ক্ষেত্রে সিএস এক্সপ্লেইন ওইভাবে নাই, আমি একটু অ্যাড করে একটা মিনিটে। সাথে আপনি একটা হোটেলে গেলেন, তখন আপনি বললেন গুড মর্নিং বা গুড ইভিনিং, আই উড লাইক টু অর্ডার ডিনার, তখন স্টাফ বলতে পারে হোয়াট উড ইউ লাইক, দেন আপনি বলতে পারেন আই প্রেফার লাইট এন্ড হেলদি ফুড, could you please recommend something, মানে তখন স্টাফ বললো we have grilled fish and vegetable, then আপনি বলবেন that sounds good, I would like to order that please। তারপরে এইসব শব্দ ইউজ হয় sentences such as I am vegetarian, I prefer chicken to beef, I prefer chicken to beef, I like mild food, not too spicy, I would like a vegetarian meal, I am allergic to seafood, could you recommend a local dish। এই টাইপের প্রশ্নগুলো আমাদেরকে জানতে হবে। যদি আমরা জানি তাহলে যেই প্রশ্ন অ্যাসেসর করুক না কেন, লাইক ডিসলাইক এর ক্ষেত্রে হোটেল বা এনিওয়্যার উই ক্যান অ্যানসার। থ্যাংক ইউ। চমৎকার, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, তারপর সর্বশেষ যে ইয়েটা রয়েছে, আমরা দেখেন আইডেন্টিফাই চ্যালেঞ্জেস ইন ডেইলি লাইফ। আমাদের ডেইলি লাইফে আমরা অনেক চ্যালেঞ্জের মোকাবেলা হয় না, আমাদের ঘরের তার ছিঁড়ে যায়, ইলেকট্রিসিটি চলে যায়, যে টাঙ্কির বোতল ফেটে যায়, অনেক ধরনের সমস্যা আমরা ফেস করি। অর্থাৎ এই যে দেখেন এখানে হচ্ছে কমন হাউস হোল্ড প্রবলেম, তারপর কমন কনফ্লিক্ট ইন ওয়ার্কপ্লেস, ওয়ার্কপ্লেসে আমাদের কী কী কনফ্লিক্ট হয়, এটা একটু গুরুত্বপূর্ণ, একটু ভালো করে শিখবেন যে আমাদের ওয়ার্কপ্লেসে কী কী নিয়ে সমস্যা হয়, কনফ্লিক্ট তৈরি হয়, আমাদের ঘরে কী কী সমস্যা হইতে পারে, এবং এই যে বিভিন্ন সাজেশন এবং সলিউশনের ক্ষেত্রে কী কী ওয়ার্ড অ্যান্ড ফ্রেজগুলো ব্যবহার করতে হবে, এগুলো নিচে রেঞ্জ অফ ভেরিয়েবলে দেওয়া রয়েছে। তারপর দেখুন কমন ইন্টারভিউ কোশ্চেনে কী কী কমন প্রশ্নগুলো করা হয়, জব রিলেটেড ফ্রেজ এবং ওয়ার্ডগুলো এখানে বর্ণনা করা রয়েছে, প্রেজেন্টেশন মডালিটিসটা বর্ণনা করা হয়েছে, প্রেজেন্টেশন স্ট্রাকচারটা বর্ণনা করা হয়েছে। এই ক্ষেত্রে আপনারা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ যেগুলো রয়েছে এগুলো তো আপনারা পড়ে ফেলবেন। হ্যাঁ,
শুধুমাত্র আমি একটু বলে দিই, এই দেখেন কমন হাউস হোল্ড প্রবলেম, এই ক্ষেত্রে আমাদের 5টা পয়েন্ট বলা হয়েছে, অর্থাৎ যেমন অ্যাকোমোডেশন, ইউটিলিটি, অ্যাপ্লায়েন্স মালফাংশনিং এটা থাকে, প্লাম্বিংয়ের সমস্যা থাকে, হাউসকিপিংয়ের সমস্যা থাকে, এইগুলো থাকে। হ্যাঁ, আর এই দেখেন কমন কনফ্লিক্টস ইন ওয়ার্ক প্লেস, আমাদের ওয়ার্ক প্লেসে সাধারণত কিসের সমস্যা হয় বলেন তো? এই যে ওয়ার্কলোড, মানে কাজের চাপ বেড়ে যায়, টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয়, টিম এবং লিডারশিপের সমস্যা হয়, পেমেন্ট ইস্যু হয়, বেতন টেতন ঠিক মতো দেয় না, এটা নিয়ে সমস্যা হয়। হ্যাঁ, কেরিয়ার গ্রোথ ইস্যু, অর্থাৎ কী করে মানে ট্র্যাপে ফালায় রাখে, যে ওকে অন্য কোনো প্রতিষ্ঠানে যাইতে দেয় না, বা ও ভালো কিছু করতে পারে না, এরকম কিছু হয় আর কি। অ্যাগ্রেসিভনেস হয়, হ্যারাসমেন্ট অ্যান্ড বুলিংয়ের শিকার হয়। এই যে আমাদের ওয়ার্ক প্লেসে সাধারণত কী কী ধরনের সমস্যাগুলো হয়, এখান থেকে 5টা-6টা পয়েন্ট দেওয়া রয়েছে, অন্তত পক্ষে 4টা পয়েন্ট একটু মাথায় রাখার চেষ্টা করবেন, কারণ এখান থেকে আপনার রিটেন কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এইবার চলে আসেন এখানে আমরা এই যে সাজেশনের ক্ষেত্রে এবং সলিউশনের ক্ষেত্রে আমরা কী কী শব্দ এবং ফ্রেজ ব্যবহার করতে পারি এখানে রয়েছে। আরেকটা মিনিট যোগ করতে পারি আপনার সাথে স্যার, প্লিজ? প্লিজ ম্যাম। আচ্ছা, if you are preparing for an RPL, recognition of prior learning exam, then you have to need to demonstrate how to speak to a plumber, electrician or technician professionally. এটা কিন্তু প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করে, রিটেন না। আমাকে জিজ্ঞেস করেছিল আপনার বাসায় প্রবলেম হলে আপনি প্লাম্বারকে কিভাবে ডাকবেন, তো ইংরেজিতে আমাকে বলতে বলেছিলেন। দেন আমি বলেছিলাম হ্যালো, ইজ দিস দ্য প্লাম্বার? তখন সে বলছে ইয়েস, দিস ইজ দ্য প্লাম্বার, হাউ ক্যান আই হেল্প ইউ? দেন আমি বললাম আই হ্যাভ এ লিকিং ট্যাপ ইন মাই কিচেন, কুড ইউ প্লিজ কাম এন্ড ফিক্স ইট? তখন সে বলছে সার্টেনলি, ক্যান ইউ টেল মি ইউর অ্যাড্রেস এন্ড সুইটেবল টাইম? তারপরে আমি বললাম যে হাউ মাচ উইল বি রিপেয়ার কস্ট? দেন I will inspect the problem first, then provide an estimate. বা তাহলে কোশ্চেন আনসার দুটোই যখন বলে ফেললাম, তখন আমার অ্যাসেসর খুশি হয়ে গেলেন। তারপরে আরেকজন যিনি আমার পাশে ছিলেন তাকে বললেন আপনি কলেন ইলেকট্রিশিয়ানকে ডাকেন। তখন সে বলল হ্যালো, ইজ দিস দ্য ইলেকট্রিশিয়ান? সে বলল ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম? দেয়ার ইজ এ প্রবলেম উইথ দ্য ইলেকট্রিক্যাল wiring in my house, the lights are not working, could you please come and check it? Could you please come and check it? This is a smart word. This is a problem with the electrical wiring in my house, the lights are not working. This is smart sentence you have to tell to assessor. সেই কারণে এই পয়েন্টও শিখতে হবে। থ্যাংক ইউ। জি, তাহলে ম্যামের এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। শুধু এক্ষেত্রেই না, প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে যে কোনো একটা শব্দ, যে কোনো একটা ভেরিয়েবল ধরে, যে কোনো একটা রেঞ্জ ধরে আপনাকে একটা সিনারিও তৈরি করে দিবে, দিয়ে বলবে যে এই সিনারিওতে আপনি কথা বলেন। সেক্ষেত্রে এটাও একটু প্রিপারেশন থাকতে হবে আমাদের। হ্যাঁ, আশা করি আমাদের হবে ইনশাআল্লাহ। এবার দেখেন এই যে কমন ইন্টারভিউ কোশ্চেন, আমরা ইন্টারভিউতে সাধারণত কী কী ধরনের কোশ্চেন করে, এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো একটু মাথায় রাখবেন। জাস্ট আপনাদের কাজ হবে কি, প্রশ্নটা পড়বেন, উত্তরটা অ্যান্সারটা কি আপনি দিবেন সেটা একটু দেবেন। আপনাকে যদি এই ধরনের কোনো কোশ্চেন করে, আপনি অ্যান্সারটা কী দিবেন জাস্ট সেগুলো একটু মাথায় থিঙ্ক করবেন, এতটুকুই। জাস্ট অ্যাটলিস্ট 3 মিনিট যেন 2 মিনিট যেন আপনি কথা বলতে পারেন, এতটুকুই হবে। এবং জবের ক্ষেত্রে জব রিলেটেড আমরা কী কী প্রশ্ন, কী কী ফ্রেজ ওয়ার্ড ব্যবহার করতে পারি, এখানে এগুলো ইনক্লুড করা রয়েছে। তারপর দেখেন এইটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা বিষয় মনে রাখবেন। প্রেজেন্টেশন মডালিটিস, অর্থাৎ আমরা প্রেজেন্টেশন কীভাবে দিতে পারি। আমরা কি করতে পারি, ভার্বাল বা ওরাল মৌখিকভাবে প্রেজেন্টেশন দিতে পারি, ভিজুয়ালি দিতে পারি, রিটেনে দিতে পারি, অর্থাৎ লিখিতভাবে দিতে পারি, আমরা স্লাইড শেয়ার করে দিতে পারি, আমরা মৌখিকভাবে দিতে পারি। এই প্রেজেন্টেশন মডালিটিস 3টা কিন্তু মনে রাখবেন, এখান থেকে একটা এমসিকিউ চলে আসতে পারে। আচ্ছা, এরপর দেখেন প্রেজেন্টেশন স্ট্রাকচার। প্রেজেন্টেশন স্ট্রাকচারটা কি, এটাও লিখতে বলে কিন্তু। হ্যাঁ, তো প্রেজেন্টেশন স্ট্রাকচার সবার প্রথমে আপনার আসবে ইন্ট্রোডাকশন, তারপরে চলে আসবে মেইন বডি, পরে কনক্লুশন, তারপর FAQ, তারপর শেষ। এটা হচ্ছে বিষয়। এবার প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা কি কি শব্দ, কি কি ফ্রেজ ব্যবহার করতে পারি, এগুলোর লিস্ট এখানে দেওয়া রয়েছে। তারপর দেখেন শেষ। আমাদের আজকে একটু একটু করে এই পুরো সিএসটা পড়া হয়ে গেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই সিএসটা যারা ডেভেলপ করেছে তারা অত্যন্ত মার্জিত একটি শ্রেণীর লোক। বিশেষ করে এখানে মঞ্জুরিন শাহিদও রয়েছে। তারপরে আমরা যাদেরকে ইংলিশের জন্য খুবই চমৎকার হিসেবে ভালোভাবে চিনি, তারা এই সিএসটি ডেভেলপ করেছে। সো এক্ষেত্রে এতক্ষণ তো আমি আর ম্যাম কথা বলে গেলাম, আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগার কথা না, কারণ এরার লার্নারদের চাহিদা অনেক থাকে। সেক্ষেত্রে আমাদের দুর্বলতা, সীমাবদ্ধতা ছিল। ম্যাম থাকার কারণে আমাদের আজকে সেশনটা খুবই চমৎকার হয়েছে। এখন আমি আপনাদের সামনে ওই যে একটা প্রশ্নের একটা শিট ওপেন করে দিব,
এইবার আমরা একটু চুপ থাকবো, আপনারা একটু অ্যান্সার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাই কি রেডি? একটু পারবেন? একটু লাউডলি জানান আমাকে প্লিজ। সবাই কি অ্যাটেন্ড করবেন? এক্সকিউজ মি, সব যারা উপস্থিত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সরি এতক্ষণ শুধু আমরাই কথা বলেছি। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এখন ইন্টারেকশন করেন আমাদের সঙ্গে প্লিজ। মিস্টার নাজমুল, অঙ্কুশ স্যার প্লিজ বলুন। হ্যান্ড রাইজিং করেছে হচ্ছে ওই যে স্যার বলতে চাইলো যে আপনারা ইয়া করবেন কিনা, পরীক্ষা অংশগ্রহণ করবেন কিনা, এই জন্য হ্যান্ড রাইজিং করেছে। আচ্ছা, তাহলে আপনারা একটু কষ্ট করে এইগুলো একটু অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবেন প্লিজ। 1 নম্বরের অ্যান্সারটা কি হইতে পারে? এতক্ষণ যে আমরা যা দেখলাম, এতক্ষণ মনে হইতে পারে যে একটু বোরিং লেভেলের আলোচনা ছিল আসলে, কিন্তু এখন একটু দেখেন তো আপনাদের যে পড়া এবং সিএসটা আমরা এতক্ষণ একটু চোখ বুলালাম, এখান থেকে আমাদের বিষয়গুলো একটু সহজ মনে হচ্ছে কিনা দেখি, একটু একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেন। প্রথমের অ্যান্সারটা কি হইতে পারে? বি। তাই না? বিটা কেন হচ্ছে? যে ওই যে টিম ওয়ার্ক, এটার ক্ষেত্রে আমরা এই ফেজটা বিতে দেখেছিলাম। চমৎকার। তারপরে 2 নম্বরে কি হইতে পারে? অ্যাপোলজি, তাই না? এই যে হিটগুলো দেখেন কোথা থেকে আসতেছে। অ্যাপোলজি মানে কি? ওই যে সরি, তাই না? এটার সাথে ডি চলে আসতেছে। 3 নাম্বারটা কি হইতে পারে? কমিউনিকেশন ফর মেকিং সাজেশন টু সলভ অ্যান ইস্যুস অর ডিফিকাল্টি। বি। বি। আমি দেখতে পাচ্ছি না। একটু কষ্ট করে বের হয়ে আবার আসতে হবে। অর্থাৎ আমরা কিভাবে সাজেশন করতে পারি, মেকিং সাজেশন করতে পারি টু সলভ, কোনো একটা সমস্যাকে সলভ করার ক্ষেত্রে আমরা কিভাবে সাজেশন করতে পারি। এখানে সলিউশন নিয়ে তো বি তে কথা আছে। জি, তাহলে কি আমরা এটাকে অ্যান্সার ধরতে পারি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তারপর 4 নাম্বারটা একটু দেখি। ইট ওয়াজ, এটা গ্রামার থেকে এসেছে। সো আপনারা যেহেতু এই সেক্টরে খুব ভালো জানেন। জি, এবার 5 নাম্বারে একটু দেখেন কি অ্যান্সার হইতে পারে। মেইনলি ইউজ বাই ইন্টারভিউস। বি। পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, তাই না? পার্সোনাল ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা আসতেছি কি? অ্যাবাউট ইউরসেলফ। চমৎকার। ইয়েস। আচ্ছা, তারপর 6 নম্বরে আমাদের কি প্রশ্নের অ্যান্সারটা কি হতে পারে? হুইচ টাইম ফ্রেজেস টাইপ ইজ ইউজড ইন ইংলিশ কমিউনিকেশন টু স্লো হাউ লং অ্যান্ড অ্যাক্টিভিটি লাস্ট। এটাকে যে আমরা পড়েছিলাম না যে টাইম ফ্রেজেস, টাইম রেফারেন্স, তাই না? চমৎকার। 7 নম্বর এটা একটু দেখি। পোলাইট ফ্রেজ, পোলাইট প্লিজ এটার মধ্যে, তাই না? প্লিজ যেটার মধ্যে সেটা। তারপর 8 নম্বরে দেখি। অ্যাডভাইস সামওয়ান, ট্রিটমেন্টের জন্য অ্যাডভাইস করব। বি। ডক্টর দেখাইতে বলবো, তাই না? চমৎকার। তারপরে 9 নাম্বারটা টার্ন রাইট এ। চমৎকার। এটা একটু আরেকটু ভালো করে পড়ি। গিভ সিম্পল ডিরেকশন উইদাউট টার্ন, উইদাউট গো স্ট্রেট। জি। চমৎকার। জি। 10 নাম্বারটা কি হইতে পারে? কারেক্ট ফ্রেজ ইউজ টু ইন্ডিভিজুয়াল ফর গিভিং ক্লিয়ার ইনস্ট্রাকশন। বি। চমৎকার, একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন দিলেন, স্টেপ বাই স্টেপ বলতে বললেন। হ্যাঁ, তারপর 11 নাম্বারটা কি হইতে পারে? প্লিজ রেসপন্ড। এটা আমরা কোন অ্যাব্রিভিয়েশনে দেখেছিলাম? ম্যাম কিন্তু এটা নিয়ে প্রচুর আলোচনা করেছিল। ইমেইলে আমরা ব্যবহার করি মানুষকে দাওয়াতের ক্ষেত্রে।
আমাদের বিপি সি। এইটা, তাই না? তারপর 12 Thank নম্বর প্রশ্নটা, সি সি ফাইনালি, চমৎকার। আচ্ছা 13 নম্বরটা, সি ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? মেসেজিং অ্যাপসও ব্যবহার করতে পারি, ইমোলে ব্যবহার করতে পারি, তাই না? আমরা কিন্তু আমাদের ইয়ের মধ্যে দেখেছিলাম, তাই না? কিন্তু এখানে বলা হচ্ছে মেইনলি ইউজ, তখন কিন্তু মেইলে চলে আসে, তাই না? চমৎকার। 14 নম্বরটা, বি সেফটি, বি, হ্যাঁ, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। তারপর 15 নাম্বারটা, অ্যানাদার বিল্ডিং। এ চমৎকার। তাহলে এইখানে আমাদের কিছু রিটেন কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ ইনশাল্লাহ। আপনাদেরকে একটু বলে রাখি, এটা কিন্তু একটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, হ্যাঁ। এইটা আল্লাহ যদি চায় একদম 100% হুবহু চলে আসতে পারে। যদি চলে আসে তাহলে তো খুবই ভালো, এরকম যদি চলে আসে আর কি। আচ্ছা, এরকম আমি আরেকটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে, সেটা একটু চেষ্টা করবেন আপনারা। যদি এটা হয় তাহলে আপনাদের exactly as it is না আসলেও এতক্ষণ স্যার যা পড়ালেন এক্স্যাক্টলি এগুলোর ভিতর থেকেই কোশ্চেন আসবে। সো আপনারা যদি এটা সম্পর্কে একটা বেটার আইডিয়া থেকে থাকে তাহলে আর বেসিক প্রত্যেকের খুব ভালো, সো দ্যাট আপনারা ইজিলি আপনারা ইনশাআল্লাহ কম্পিটেন্ট হবেন বলে আশা করি। জি, চমৎকার। ইনশাল্লাহ অবশ্যই কম্পিটেন্ট হবে। এখন বিষয় হলো আমাদেরকে এটা একটু ওপেন করতে হবে, হ্যাঁ। ওকে, এই প্রশ্নটা একটু দেখবেন প্লিজ, আপনারা এখানে অ্যান্সার করার চেষ্টা করবেন সবাই, হ্যাঁ। এ চমৎকার। তারপর 2 নাম্বারটা কি হইতে পারে? ডি জব শিট আমরা অফিসে ব্যবহার করি, তাই না? আর বাকি একটাও ব্যবহার করি না। চমৎকার। 3 নাম্বারে, ডি ওকে, চমৎকার। 4 নাম্বারটা, হুইচ অফ দ্য ফলোইং অপশন, এ এ টিম মেম্বারের মধ্যে কারা কারা থাকতে পারে, তাই না? এটা আমরা কিন্তু পড়েছিলাম, টিম মেম্বারে কারা কারা থাকতে পারে। আচ্ছা, 5 নাম্বারটা, এ এ এ 6 নাম্বার, সি 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 আপনারা এটা পড়েছেন মনে হচ্ছে আগে, দেখলেই অ্যান্সার করে ফেলতে পারতেছেন। সবাই রেসপন্স করুন প্লিজ, সবাই মোটামুটি করুন। 7 নাম্বারটা, এ কেয়ার ফর। 8 নাম্বার, বি ডিস্টেন্স ফর। 9 নাম্বার, ডি চমৎকার। 10 নাম্বার স্যার, প্লিজ। বি 11 বি 11 বি, 12 yes এ A তারপর 13 it can নাম্বারটা, also be স্পাইসি ফুড প্রেফারেন্সের থেকে আসছে। এটা কত হবে অ্যান্সার? C C ফুড প্রেফারেন্স, তাই না? চলে আসছে। 14 নাম্বারটা, D ডিউটিস অ্যান্ড টেক্স। অর্থাৎ এখানে কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো আপনারা পড়বেন। আমি আপনাদেরকে এই শীটগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। এখন এবার একটু বলি যে নিশ্চয় আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমাদের
15টা এমসিকিউ আসবে, 15টা এমসিকিউ আসবে আর 15টা সিকিউ আসবে। এখন একটা বিষয় মনে রাখবেন, আমাদের এই অকুপেশনগুলোতে আপনারা যে 12 জন একসাথে অ্যাসেসমেন্ট দিতে বসবেন, আপনারা মনে রাখবেন যে সবাই কিন্তু ইংরেজিতে ভালো না, হ্যাঁ, আবার সবাই কিন্তু অনেকভাবে থেকে পরীক্ষা দিতে আসছে। আপনারা যখন অ্যাসেসমেন্টে বসবেন অবশ্যই কোঅপারেটিভ হওয়ার চেষ্টা করবেন, একজন একজনকে যদি পারেন যে একটু হেল্প করার চেষ্টা করবেন। এটা সবসময় সব টিচাররা বলে যেন সবাই একসাথে কম্পিটেন্ট হতে পারেন, এই চেষ্টাটা থাকবে। আর আশা করি যে ম্যাম যেহেতু ম্যামের প্রতিষ্ঠানে নতুন ব্যাচটি করাতে যাচ্ছে, আমি আশাবাদী যে আমরা যে 12 জন অ্যাসেসমেন্টে বসবো এই 12 জন সবাই কম্পিটেন্ট হতে পারবো। এখন এই সময় একটু জানতে চাই এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সত্যিকার অর্থে আমি আপনাদের চেয়ে এই ইংলিশ ফর ওয়াইকে বা কথা বলার ক্ষেত্রে আমার অনেক জড়তা রয়েছে। আমার মনে হয় যে আমার ভুল হবে বা আমার মনে হয় যে আমার ফ্লুয়েন্সি নাই, এজন্য আমি সব জায়গায় বলতে পারি না। তো ওই জায়গা থেকে আপনাদের আরও চমৎকার জায়গায় আপনারা আছেন। সো আমার মতো স্টুডেন্ট যদি কম্পিটেন্ট হতে পারে, আপনারা কেন পারবেন না? তো আমার চ্যালেঞ্জের জায়গাটা ছিল যে আমাকে ডিরেকশন দেওয়ার মতো কেউ ছিল না। সো আমি সিএসটা পড়েই আমি জানতাম না কয়টা জব আসবে, জানতাম না কয়টা এমসিকিউ আসবে, কয়টা সিকিউ আসবে, অর্থাৎ প্রথম অ্যাসেসমেন্টে আমি বসেছিলাম। সেই জায়গা থেকে আপনারা দেখতেছেন। প্লাস এইখানে দেখেন আমার আরও 2টা ক্লাস আছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন আরও 2টি ক্লাস আছে সুন্দর করে, একটা হচ্ছে রিটেনের উপর, আরেকটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেশনের উপর। প্রায় 1 ঘন্টা এবং 1 ঘন্টা 53 মিনিটের রেকর্ড আছে। আপনারা যাদের মনে করেন যে আমার আরেকটু দেখা উচিত, আপনারা চাইলে এগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। এখন শেষ সময় আপনাদের কিছু বলার আছে কিনা প্লিজ? আলামিন স্যার, আপনি ওনাদেরকে একটু সামারি করে দেন 2 মিনিটে, যে এতক্ষণ যা যা শিখেছেন সেই জাস্ট হেডলাইন গুলো, যে এটা শিখলাম এইভাবে, তারপরে কোশ্চেন করুন প্লিজ। হেডলাইন বলতে আমাদেরকে টোটালি 8টা ইউনিট ভালো করে পড়তে হবে। 8টা ইউনিটের মধ্যে প্রথম 3টা ইউনিট খুব কম গুরুত্বপূর্ণ, ওখান থেকে কোনো ধরনের ডেমনস্ট্রেশন আসবে না, ওরাল কোশ্চেনও আসবে না, শুধুমাত্র ওখান থেকে 2টা বা 1টা রিটেন কোশ্চেন আসবে, এমসিকিউ অথবা একটা লিখিত কোশ্চেন আসবে। তাছাড়া প্রথম দিনটার পর 5 থেকে 8 পর্যন্ত যে পয়েন্টগুলো আছে, ওইগুলো থেকে আপনাদেরকে জাস্ট কথা বলা শিখতে হবে। কথা বলতে গেলে আপনার কি ফ্রেজ, কি ওয়ার্ড ব্যবহার করতে হবে, ওইগুলোর রেঞ্জ অফ ভেরিয়েবলে বর্ণনা করা রয়েছে। আপনাদেরকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে সিএসটা আমি দিয়ে দিব। সিএসটা দিয়ে দিলে প্রত্যেকটা ইউনিট ধরে আপনাদের সময় আছে এখনও 14 তারিখ, ধরেন আরও 4 দিন সময় আছে। সো আপনি চিন্তা করেন, আপনি যদি একদিন একটা ইউনিট খুব ভালো করে পড়েন, আপনারা তো আজীবন পড়েই আসছেন। সো সব মাথায় আছে, কিন্তু যেখানে অসুবিধা ওইগুলো একটু পড়ে ফেলতে হবে। অর্থাৎ ওই যে অ্যাব্রিভিয়েশনগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, কিছু ফ্রেজ আপনাদের মাথায় আনতে হবে ভালো করে। বিশেষ করে যাদের একটু ত্রুটি আছে, আপনারা কি করবেন, আপনারা খুব বেশি না, আপনারা এই যে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর আন্ডারে কি অ্যান্সার করতে পারেন একটু চিন্তা করে রাখবেন, জাস্ট এতটুকুই। আর আগামী ক্লাসে, অর্থাৎ আগামীকালকের যে ক্লাসটা হবে, ওই ক্লাসে আমরা ডেমনস্ট্রেশন যেইভাবে বলবো ইনশাল্লাহ হুবহু ওইভাবে আসবে। সো ডেমনস্ট্রেশন নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না, আপনাদেরকে একটু বেসিক লেভেলে কথা বলতে পারলেই হবে। যে মনে করেন যে আমার দ্বারা সম্ভব না, তার দ্বারাও সম্ভব, অবশ্যই আপনি ভালো করতে পারবেন। সো আমি আবারও আশা রাখি যে আপনারা সবাই একেবারেই কম্পিটেন্ট হবেন। সো অ্যাসেসর যেই পড়ুক না কেন, আপনারা ভালো হবেন, ভালো করবেন, সেটা আমি আশা রাখি। এখন আপনাদের কাছ থেকে কিছু বলার আছে কিনা সেটাও জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জসিমউদ্দিন স্যার বলেন প্লিজ। স্যার শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি শুনতে পাচ্ছি। জি স্যার, দীর্ঘক্ষণ হয়ে গেল আমরা জয়েন করেছি। সো ক্লাসে অ্যাটেনশন ধরে রাখা খুব টাফ। তারপরও আপনি ম্যাম যেভাবে বলছেন, আলহামদুলিল্লাহ উই আর ডুইং এক্সেলেন্ট। আমার মনে হচ্ছে আমরা আসলে ভালো করব, কনফিডেন্স পাচ্ছি। আগে আমরা একটু ভয় ছিলাম, তো দেখা যাক, আমরা আশা করছি ভালো করব। স্যার আমাদের লোকেশনটা কোথায়, মানে ম্যামের ইনস্টিটিউশনটা লোকেশনটা? যেহেতু আমরা ঢাকার বাইরে থেকে আসবো, আমি ঝিনাইদহ থেকে আসবো। আপনাকে লোকেশনটার লিংক দিয়ে দেওয়া হবে
আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। আমি সার্বক্ষণিক চেষ্টা করব আপনাদের কোনো বাধার সম্মুখীন না হতে হয় ইনশাআল্লাহ। আমরা অবশ্যই লোকেশনটা দিয়ে দেব। খুব চমৎকারভাবে আলামিন স্যার লোকেশন প্রোভাইড করেছেন। সো ক্লাস শেষ করে এই গ্রুপে দিয়ে দেওয়া হবে। চমৎকার বলার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর এক্সেলেন্ট ওয়ার্ড। এন্ড নেক্সট। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমাদের সিএস যেটা আছে ওইটাই কি ইনাফ, মানে এডিশনাল কোনো সাপ্লিমেন্টারি কিছু লাগবে নাকি শুধু সিএসটা পড়লে হবে? সিএস পড়লে আপনি প্রো লেভেলের স্টুডেন্ট হয়ে যাবেন, হ্যাঁ। তারপরে ওই সাজেশন হচ্ছে যে যারা এই ভয় পায় তাদের জন্য, সো সাজেশন প্লাস সিএসটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এর বাইরে কিছু আসবে না। আপনারা তবে সেম কোশ্চেনই আসবে, নট নেসেসারি এক্স্যাক্টলি সিএস এর যেভাবে আছে সেইটার প্যাটার্ন যদি অ্যানসার ইজিলি। এই আর কোনো কোশ্চেন? চেষ্টা করতে হবে আপনাদেরকে যে 15টা এমসিকিউ আসবে, এই 15-এর মধ্যে 15 পাওয়ার চেষ্টা করতে হবে। সাধারণত অ্যাসেসর মহোদয় যারা রয়েছে তারা 24-এ পাস ধরে, হ্যাঁ। আমার মনে হয় যে এখানে যতজন আছেন সবাই 27-এর উপরে পাবেন। আই এম ভেরি মাচ প্লিজ আপনাদেরকে পেয়ে। আপনারা সবাই অনেক যোগ্য, আমাদের চেয়ে অনেক বেশি, আলহামদুলিল্লাহ। আর অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের এই কমিউনিটির এটা একটা ভালো নেটওয়ার্ক তৈরি হয়, যেহেতু আজকে আমরা অনেক শুরুতেই আপনাদের পরিচয় নিয়েছিলাম, অনেকের ভালো ভালো প্রোফাইল আমরা দেখেছি। তো সেক্ষেত্রে যেহেতু আমরা টিভিইটি সেক্টরে বা টিভিএর সেক্টরে কাজ করছি, সেক্ষেত্রে একজনের সাথে কোঅপারেশনটা থাকলে বা পরিচয়টা থাকলে আমরা অনেক দূর আগাতে পারবো ইনশাল্লাহ, হ্যাঁ। কারণ এই ক্ষেত্রে এনএসডির যতগুলো অ্যাসেসমেন্ট হয় সেক্ষেত্রে শুধু সহযোগিতাটা দরকার। নাজমুল স্যার, সরি আলামিন স্যার, আপনি কি প্রোগ্রামটা রেকর্ড করেছেন? আমি বলতে ভুলে গিয়েছিলাম। জি আমি রেকর্ড করেছি। নাজমুল স্যার শেষ সময় একটু কথা বলেন প্লিজ স্যার। ফিরোজ স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন লেগেছে স্যার, প্লিজ একটু বলবেন বা কিছু ভালো লেগেছে স্যার। স্যার আমরা চেষ্টা করেছিলাম আর কি, যতটুকু আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল। তারপর নূরেন নাহার ম্যাম। স্যার আমার খুবই ভালো লেগেছে, আশা করি ইনশাআল্লাহ কমপ্লিট করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, দ্যাট ইজ ইন্সপিরেশন। ইনশাআল্লাহ আমরা পারবো, এটা হলো কথা, পারবো। নাজমুল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কিছু বলুন প্লিজ। Inshallah we can do it. থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নজরুল স্যার, আপনি কি এখানে আছেন? আছে স্যার। প্রবাবলি নেই। আর কি কেউ কিছু বলবে? আছে স্যার। ও স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, স্যার আমাদের একটা প্রতিষ্ঠান আছে লায়ন্স, যারা সারা পৃথিবীতে 217টা দেশে লায়ন্স আছে। সে বাংলাদেশে 7টা ডিস্ট্রিক্টের একটা ডিস্ট্রিক্টের হেড উনি, আমাদের অনারারি ডিস্ট্রিক্ট গভর্নর। তো প্রতি বছর একজন করে গভর্নর হয়, উনি গভর্নর ছিলেন। আমাদের এই প্রতিষ্ঠানের একজন অ্যাডভাইজার উনি। সেজন্য স্যার আপনার আজকে আমাদের এই দুইজনের ক্লাস কেমন লেগেছে? আপনাকে আমি ইচ্ছে করে সাজেশন প্রাপ্তির স্বার্থে এখানে ইন করেছি। আপনি যদি আমাদেরকে কোনো সাজেশন দেন, কোথায় ভুল হচ্ছে বা কি করা উচিত আপনি ডিফারেন্ট সেক্টরে, তারপরে প্লিজ বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জেন কমিউনিকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 কোর্সের ট্রেনিং সেশনে সম্মানিত সিইও জিনাত লুনা এবং শিক্ষক আলামিন স্যার এবং অল পার্টিসিপেন্ট, আসসালামু আলাইকুম। তো আসলে প্রোগ্রামটি অত্যন্ত সুন্দরভাবে আলামিন সাহেব উপস্থাপন করেছে, সাথে সাথে জিনাত রানা আপনিও এটাকে পার্টলি ওনার সাথে উপস্থাপন করেছেন। যারা আমাদের এখানে ট্রেনিং নিয়েছে তারাও অনেক এফিসিয়েন্ট আমি মনে করি। তো আমার বিশ্বাস যে সকলেই ভালো করবে। তো আসলে এই প্রতিষ্ঠানটি শুধু একটি সদকা জারিয়ার মতো কাজ, এখানে আসলে আর্থিক কোনো বেনিফিট এমন কিছু না। তো আমি মনে করি যে প্রত্যেকে যে একটা কর্মক্ষেত্রে এগিয়ে দেওয়া হলো সহযোগিতার মাধ্যমে, সরকারি অ্যাক্রিডিটেশনের মাধ্যমে, সবাই এখানে আগামীতে ট্রেনিং নিয়ে শিক্ষক হয়ে আর তারাও ট্রেনিং দিবে এরকম। তো সেটা আমরা বিশ্বাস করি। তো
তো সর্বোপরি ভালো হয়েছে। তো আলামিন স্যার এটি বললেন যে একটু জ্বালাই করে আসলেই এটি সম্ভব, বেশি কঠিন কিছু না। তো আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং প্রতিষ্ঠানটি আরো অনেক কোর্স নিয়ে যাতে বাংলাদেশে এই দক্ষতা শক্তি অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। তা আমি সর্বোপরি আলামিন স্যারকে ধন্যবাদ জানাই, তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং আগামীকালকে বাকিটা করে পরিপূর্ণ করে দিবেন ইনশাল্লাহ। তো আমি এই প্রতিষ্ঠানের সিইও আলামিন স্যার এবং সকল পার্টিসিপেন্টকে সুস্বাস্থ্য কামনা করি এবং তাদের সাফল্য কামনা করি, তারা যাতে কম্পিটেন্ট হয়। তা আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, শেষ করছি। আসসালামু আলাইকুম। স্যার আমাদের Thank you very সকলের much. পক্ষ Thank you থেকে very much, আপনাকে sir. অনেক 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 ধন্যবাদ স্যার, আমাদের সকলের পক্ষ থেকে যে আপনি অনেক যোগ্যতা সম্পন্ন একজন মানুষ, আমাদের এখানে আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের সাথে ছিলেন এবং আমাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করেছেন। স্যার আমি সত্যি খুবই কৃতজ্ঞ, আমরা সকলের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার। Thank you so much for your inspirational speech. আমি এবার সাজিন আছেন এখানে, ওনাকে কিছু বলতে বলছি যে কেমন লাগলো বা কিছু এনরিচ হতে পেরেছেন কিনা বা আপনি ইন্টারেস্টেড হয়েছেন কিনা, প্লিজ এক লাইনে। আমি আসলে বলতে চাই যে এই প্রেজেন্টেশনের জন্য আসলে ক্লাসটা হলো আসলে অনেক আমাদের এফিশিয়েন্ট হলো, এটা সবাই উপকৃত হয়েছে এই ক্লাসটা, কারণ আমরা সবাই মোটামুটি বেসিকটা করতে পারি, কিন্তু এখানকার দেয়ার কিছু গাইডলাইন দরকার, কিংবা যেই প্যাটার্নিং এক্সামটা হবে প্রশ্ন এটা একটা ধারণা কিন্তু আমাদের, তো আশা করি এটা আমাদের সবার জন্য অনেক হেল্পফুল হবে এবং প্রত্যেকেই যার যার যেই গোল কাজটি করছেন, যে কাজটি করছেন বা আগামী করবেন সেটা ডেফিনেটলি সফল হবে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এবার আমি রিকোয়েস্ট করছি সুমাইয়া, আপনি কি এখানে আছেন? সুমাইয়া দেন ফয়সাল, আপনি একটু বলবেন। সুমাইয়া আপনি কি এখানে আছেন? ফয়সাল।